বিশ্ববিখ্যাত বই, মিলিয়ন কপি সোল্ড হয়েছে। আজকের সমাজের বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা। দর্শন গ্রন্থ অনুবাদ করে বাংলাদেশে দার্শনিক হয়েছে। বলেন নাই যে তুমি চিন্তা করতে পারো, চিন্তাও একটা কাজ। আমার গাড়ির চাবিটা আপনি নিতে পারবেন না, হ্যাঁ, আমি হয়তো আপনার একটা দামি গাড়ি চালাই। সেই চাকরিতে যদি ঘুষ পাওয়া যায় তাহলে সেটা আরেকটু ভালো চাকরি। আমি যদি আপনার এই ট্যাপটা চুরি করি এবং আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে স্রষ্টা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আবারও আমাদের বই কথার আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মাহমুদুল হাসান সোহাগ। আজকে আমাদের যে বইটি নিয়ে আমরা কথা বলবো সেটির নাম হচ্ছে সোফিস ওয়ার্ল্ড। যারা বইয়ের জগতের মানুষ, আমরা এই বইয়ের নাম হয়তো খুব কম মানুষই আছে যে আমরা এটা শুনি নাই। এসএন গার্ডারের একটা বই, খুবই বিশ্ববিখ্যাত বই, মিলিয়ন কপি সোল্ড হয়েছে। আর আজকে এই বই নিয়ে যার সাথে কথা বলবো, আব্দুল নূর তুষার। ওনাকে পরিচয় করে দেওয়ার তেমন কিছু নাই, বরং উনি আমাকে পরিচয় করাই দিলে ভালো হইতো, যেহেতু তুষার ভাইকে আমি করে দিতে পারি। আগে আমারটুকু শেষ করে নেই, আপনি তারপরে আমার পরিচয় করাই দিন। আমি তুষার ভাই পরিচয়টা এইভাবে দিতে চাই যে আমি যখন সেই ছোট স্কুল কলেজে পড়ি তখন তুষার ভাই একটা ম্যাগাজিন করতেন, শুভেচ্ছা। তো ওই ম্যাগাজিনটার একটা জিনিস আমার এখনো মনে পড়ে যে এত ফানের মাঝখানে লাস্টে গিয়ে উনি একটা মেসেজ ক্রিয়েট করতেন হুইচ ওয়াজ ভেরি ইমোশনাল। সো ওইটা অ্যাকচুয়ালি এখনো আমাকে মানে সেই স্মৃতিটা নাড়া দেয়। আর তুষার ভাইয়ের বহুমাত্রিক পরিচয় অনলাইনের জগতে আমরা জানি। তো এই জন্য আমি আর এই ধৃষ্টতা দেখাচ্ছি না যে তুষার ভাইকে আর আমি বিশেষ করে পরিচয় করাই দিব। সো আমরা এই বই নিয়ে আজকে আলোচনায় ঢুকে যেতে চাই। বা তুষার ভাই যদি ইন্ট্রো হিসেবে কিছু আপনি বলতে চান। আমি সোহাগকে চিনি, সোহাগ হচ্ছে একজন উদ্যোক্তা এবং সে খুবই সাহসী। সে বই বিক্রির মতো একটি কঠিন কাজকে নিজের দায়িত্ব হিসেবে নিয়েছে এবং এটাকে আধুনিক একটা বিপণন প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছে। এইটা একটা। আরেকটা হচ্ছে যে সে যেহেতু প্রকৌশলী, সে নানান রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করে, এটা আমি জানি। তার কাজকর্মকে আমি মাঝে মাঝেই খুঁজে বের করি যে সোহাগ এখন কি করে। বাংলাদেশে কিছু মানুষ আছে যারা চুপচাপ কাজ করে এবং ভালো কাজ করার চেষ্টা করে, সাথে পাচে থাকে না, তাদের কোনো বক্তব্য আপনি ভাইরাল খুঁজে পাবেন না, কিন্তু তারা কাজ করে এবং এরা আসলে একটা ভিত্তি তৈরির জন্য কাজ করে। তো আমি সোহাগকে খুব পছন্দ করি। তো যখন আমি সুযোগ পেয়েছি যে তার সঙ্গে সামনাসামনি দেখা হবে, তো আমি তখন সাথে সাথে এটা রাজি হয়ে গেছি। সো এটা তুষার ভাই যে বিনয়ী মানুষ, তার কথাবার্তায় নিশ্চয়ই আপনারা বুঝলেন যে আমাকে যেভাবে উনি মানে কি বলে হাইলাইট করলেন, অ্যাকচুয়ালি আমি সেটা ডিজার্ভ করার মতো লেভেলে এখন উঠি নাই, তবে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক পর্বের মতো আজকেও যে ঘোষণাটি থাকছে সেটা হলো আমাদের এই পুরো পর্বটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এটা আমরা আশা করি। এবং এই পুরো পর্বে আমরা যে ডিসকাশনগুলো করলাম ওখান থেকে আপনি যেটুকু গ্রহণ করতে পারলেন, যেটুকু আপনার ভালো লেগেছে, আপনি সেটার সাথে একমত বা দ্বিমত অথবা সেই রিলেটেড আপনার যে ভিউজ, এগুলো আপনারা কমেন্টসে লিখবেন এবং সেখান থেকে সেরা 3 জন যাদের আমাদের এই অ্যানালাইসিসটা পছন্দ হবে, অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করব। সো আমাদের পুরো পর্বটা আমাদের সাথেই থাকবেন এবং মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। সো আমাদের আলোচনায় কি ঢুকে যাব? হ্যাঁ, ওকে। সোফিস ওয়ার্ল্ড, এটা তো অ্যাকচুয়ালি তাহলে এখন আমরা আমাদের মধ্যে আলোচনায় নিমগ্ন হই। তো খুবই তো ভারী বিষয়পত্র নিয়ে বইটা, বিশেষ করে ওয়েস্টার্ন ফিলসফির হিস্ট্রি এখানে কাইন্ড অফ একটা ফিকশনের মধ্যে দিয়ে গেছে। সো আমি যেহেতু এটা ফিকশনাল স্টাইলে লেখা, যাতে হয়তো রিডারদের জন্য একটু গ্র্যাব করতে, কানেক্ট করতে সহজ হয়, সো আমরা অ্যাকচুয়ালি ওই ফিলসফির হিস্ট্রির মধ্যে দিয়ে দিয়ে ফিলসফির যে ট্রান্সফরমেশন ওই জায়গাগুলোতে একটু টাচ করার চেষ্টা করব। বাট আমার কাছে একটু একটা জিনিস পিকুলিয়ার যে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনি ডাক্তারি ব্যাকগ্রাউন্ডের মানুষ, আর আমরা কথা বলবো ফিলসফি নিয়ে। সো এটা তো সংঘাতের কিছু নাই, তাই না? সবকিছু না, এই জন্য সংঘাতের কিছু নাই যে আমাদের মানুষের জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয়েছিল চিন্তা দিয়ে এবং চিন্তাই আসলে দর্শনের মূল ভিত্তি। ফলে দর্শন পরে দেখেছে যে কাজের সুবিধার্থে দর্শনকে ভাগ হতে হবে, সেইখান থেকেই জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার সৃষ্টি হয়েছে। ফলে ফিলসফি হচ্ছে একটা নলেজের একটা পিওর জায়গা। তো সেই হিসেবে আমরা সবাই আলাপ করতে পারি এই বিষয়টা নিয়ে। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্য যে কোনো পেশাগত শিক্ষার মূল কাজটি হচ্ছে সমাজের উপকারের জন্য নিজের কিছু জ্ঞান অর্জন করা। যেমন একজন চিকিৎসক কী করে, সে মানুষের চিকিৎসা করে। একজন প্রকৌশলী সেতু বানায় বা বিদ্যুতের যন্ত্র বানায় বা একটা কিছু করে যেটা দিয়ে, এই সমস্ত কাজই তো মানুষের জন্য করা। তো আমরা নিজেকে 2 ধরনের জ্ঞান আমরা আসলে বা কয়েক ধরনের জ্ঞান দিয়ে সমৃদ্ধ করি। একটা হচ্ছে আমার নিজের জন্য, আমাকে যা আনন্দ দেয়। আরেকটা হচ্ছে সবার জন্য, যেটা অন্যের কাজে আমি লাগাতে পারি। তা আমরা যে ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হয়েছে, এটা আসলে অন্যের জন্য অনেক সময়, নিজের জন্য কম।
কারণ ডাক্তার তো নিজের চিকিৎসা নিজে করে না। হ্যাঁ, কিন্তু এই যে দর্শন হোক, কবিতা হোক, এগুলো করি আমরা আমাদের আনন্দে, আমাদের ভালো লাগার জন্য। তো আমরা এই যে এই বইটা পড়া, এটা আমার মানুষের চিকিৎসা এটা কোনো কাজে লাগবে না, তাই না? কিন্তু বা যন্ত্র তৈরিতে এটা কোনো কাজে লাগবে না। কিন্তু আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি মানুষ, আমি কেন মানুষ হলাম, মানুষ কিভাবে চিন্তা করে, মানুষের চিন্তার জগৎ কিভাবে প্রসারিত হয়, এরকম অনেক বিষয়ের আলোচনা আছে এই বইটার মধ্যে। এই প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম যে বাজারে আজকে পেঁয়াজের দাম কত ভার্সেস মহাবিশ্বের পরিণতি কি। সো মানুষজন তো মনে করে ফিলোসফাররা হলো মহাবিশ্বের পরিণতি কি, কোথায় আসলাম, কোথায় যাব, এমন সব জিনিস নিয়ে ডিল করে যেটা নর্মাল মানুষের কাজে লাগে না, অথবা এদেরকে মনেই করা হয় যে এরা দিজ আর লেজি বোনস, এরা হাসেই হচ্ছে আজ এরা প্রশ্ন করে মানুষকে বিরক্ত করার কাজে। সো এই সংঘাতটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে ঠিক সংঘাত না, এটা হচ্ছে সব মানুষ একই রকম জ্ঞান এবং একই রকম প্রয়োজনের মধ্যে থাকে না। বাজারে পেঁয়াজের দাম কত, এটা আসলে ফিলোসফারের জন্য একটা প্রশ্ন, কারণ সেও পেঁয়াজ খায়, যে ফিলোসফি নিয়ে চিন্তা করে না সেও পেঁয়াজ খায়। তো এই জন্য বাজারে পেঁয়াজের দাম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু শুধু পেঁয়াজের দাম যার কাছে গুরুত্বপূর্ণ সে কিন্তু কোনোদিন বুঝবে না বাজারে পেঁয়াজের সরবরাহ কেন কমে গেল, দাম কেন বাড়লো, কিংবা পেঁয়াজের উৎপাদন ব্যাহত হচ্ছে কেন হচ্ছে, এর জন্য ক্লাইমেট চেঞ্জ দায়ী কিনা, ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, কেন মানুষ উন্নয়নের পিছনে ছুটছে, কেন মানুষ পরিবেশকে ধ্বংস করছে, এত প্রশ্নের জবাব সে খুঁজে পাবে না। সে শুধু অতটুকুই পাবে যে পেঁয়াজের দাম 100 টাকা হয়েছে, কথার কথা। কিন্তু যে ফিলোসফার, তার কাছে কিন্তু এই পেঁয়াজের মানে পেঁয়াজকে যদি আপনি জাস্ট একটা ছোট বিশ্ব হিসেবে চিন্তা করেন, তাহলে এই পেঁয়াজ নামক বিশ্বটির কোথা থেকে শুরু, কোথা থেকে শেষ, পেঁয়াজ কোথায় উৎপাদিত হয়, পেঁয়াজ কিভাবে আসে বাংলাদেশে, পেঁয়াজ কোন পেঁয়াজের দাম কেন বাড়ে, পেঁয়াজ কোথায় সংরক্ষিত হয়, পেঁয়াজ কি নষ্ট হয়ে যায় কিনা, মানে আমি আপনাকে বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তো ফিলোসফারের কাছে কিন্তু পেঁয়াজের দাম গুরুত্বপূর্ণ হলেও ফিলোসফার শেষ পর্যন্ত এই পেঁয়াজ বিষয়ে চিন্তা করে। কিন্তু যে শুধু পেঁয়াজ ঝোলের জন্য ব্যবহার করে, তার কাছে চিন্তার কোনো ব্যাপার নাই। এত টাকা দিয়ে পেঁয়াজ এনেছিস, এত ঝোল বানিয়েছিস, এত টাকা বিক্রি করেছিস, হয়ে গেল। তাহলে আমরা আলোচনার শুরুতে এইটুকু এস্টাবলিশ করতে চাই যে আমরা যে আজকে আলোচনা করতেছি এটাকে মিনিংলেস যারা মনে করবে তাদেরটা কিন্তু ভেবে দেখা দরকার যে মানে পুরো বিশ্বটা অ্যাকচুয়ালি একটা প্যাকেজের ভিতরে আছে, তাই না? মানে জাস্ট পেঁয়াজের দাম কত, কেউ যদি মনে করে যে এটা মিনিংলেস, মনে করতেই পারে, অর্থহীন আলোচনা হচ্ছে, কিন্তু পৃথিবীর যে কোনো কিছু অর্থহীন না, এটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবন মূল্যবান হয়ে ওঠে না। পৃথিবীতে প্রায় সবটুকুই অর্থপূর্ণ, অর্থ খোঁজার যে চোখ এটা থাকতে হয়। এবং ফিলোসফারের বিশেষত্ব এইখানে যে যিনি চিন্তা করেন, যিনি দর্শন, যার দর্শন নিয়ে ভাবনা আছে, তিনি কিন্তু আসলে এই অর্থ খোঁজারই চেষ্টা করেন এবং অর্থহীনতার মধ্যে অর্থ তৈরি করেন। তো যে ভাববে মিনিংলেস, তার জন্য তো অনেক কিছু আছে, নেটফ্লিক্স আছে, নানান ধরনের নাচ গান আছে, হ্যাঁ, এবং নানান ধরনের প্রলোভন আছে। আমি কিছুদিন আগে একজনকে দেখলাম বাংলাদেশে এসে নৃত্যগীত করছেন, তার নাম ওটিলিয়া। আমি চিনতামও না, কিন্তু আমি দেখলাম যে এটা দেখার অনেক মানুষ আছেন, তো উনি ওটিলিয়া দেখবেন, অসুবিধা নাই তো। আচ্ছা, তো আমরা এই বইটাতে যেটা মেইন টপিক যে ওয়েস্টার্ন ফিলসফির হিস্ট্রি, সো এটা কিন্তু টোটাল ফিলসফির হিস্ট্রি নিয়ে বইটা না, ওয়েস্টার্ন। সো এই যে ওয়েস্টার্ন একটা বিশেষণ লাগানো হইলো, তাহলে তো এটার অল্টারনেটিভ নিশ্চয়ই আরেকটা কিছু আছে, দ্যাট ইজ হুইচ ইজ ইস্টার্ন। হ্যাঁ, একটা ওরিয়েন্টাল ফিলসফি বা একটা ইস্টার্ন ফিলসফি আছে, এবং এই দুটি ফিলসফির মধ্যে এক ধরনের পার্থক্য আছে। ওয়েস্ট কিন্তু নতুন আসলে, কারণ আজকে যখন গবেষণা করছেন, এই ওয়েস্টার্নরাই গবেষণা করছেন, তখন তারা বলছেন যে প্রাণের উদ্ভব আসলে আফ্রিকা এবং এশিয়াতেই ঘটেছে। এইখান থেকেই মানুষ, মানে প্রাণের উদ্ভব না, মানুষের উদ্ভব, এবং মানুষ আসলে এইখান থেকে সব জায়গাতে জার্নি করেছে। মানুষের চামড়া কখনোই সাদা ছিল না, মানুষের চামড়া নানান কারণে সাদা হয়েছে। হ্যাঁ, মানুষ প্রাচীন জেনেটিক লিঙ্ক এশিয়ার আফ্রিকাতে খুঁজে পায় সবাই, তার মানে এইখানেই মানুষের উদ্ভব, মূল উদ্ভব। তো তাই যদি হয়ে থাকে, তাহলে এটাও বুঝতে হবে যে এই যে পশ্চিমা যে দর্শন, এটাও প্রকারান্তরে দর্শনের ইতিহাসে একটা নতুন অংশ, এবং এই নতুন অংশটা মূলত লিখিত দর্শনের ইতিহাস। তো এই জায়গাটায় আমার যখন থেকে পশ্চিমারা লিখতে শিখেছে বা মানুষ লিখতে শিখেছে, তখন থেকেই তো আসলে আমরা ইতিহাস লিপিবদ্ধ করছি, এবং এর একটা অংশ আবার হারিয়েও গেছে লিখিত ইতিহাস। যেমন আমরা মিশরের পিরামিডের গায়ে এক ধরনের লেখা দেখি, কিংবা হায়ারোগ্লিফিক্স, কিংবা পেরুতে যে বা মেক্সিকোতে যে
দেয়াল চিত্র কিংবা যে পিরামিডের গায়ে লেখা আছে, এখানে আমরা অনেক লেখা পাঠোদ্ধার করতে পারি না, কিন্তু সেগুলো তো লেখাই এক ধরনের ভাষা। তো আমরা যে ভাষার পাঠোদ্ধার করতে পেরেছি সেখান থেকে আসলে আমরা জ্ঞান আহরণ করছি, কিন্তু জ্ঞান তো তার আগেও ছিল, তার আগেও মানুষ ছিল, বাট আমার প্রশ্নটা তার এখানে আগেও চিন্তা ছিল, না, আমার তো এর অনেকখানি এখানে নাই আসলে। না, আমার প্রশ্নটা ওইখানেই যে দেখেন ওয়েস্টার্ন ফিলোসফির হিস্ট্রি নিয়ে একটা বই মিলিয়ন কপি সেল হয়েছে, মানুষজন ফিলোসফির বই বলে এই বইয়ের নাম বলে। হোয়াট অ্যাবাউট ইস্টার্ন ফিলোসফি বা ওরিয়েন্টাল ফিলোসফির উপর আমাদের তো এরকম কোনো বই আমি অন্তত জানি না যে সবাই মিলে আমরা চিনি জানি। তাহলে আমার প্রশ্নটা ওইখানে যে এই যে এখন ওয়েস্টার্ন ফিলোসফির বই শুধু পপুলার না, ওয়েস্টার্নের ফিলোসফিটাই সারা পৃথিবীর উপর চাপানো হয়েছে বা হচ্ছে, এবং আমরাও ইস্টে বসে থেকে ওয়েস্টার্ন ফিলোসফির হিস্ট্রি নিয়ে কথা বলছি। জিনিসটা কি তাহলে আসলে পাওয়ার গেম, যে যারা পাওয়ারে গিয়েছে, যারা ক্ষমতাটা দখল করেছে, যারা পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করেছে, তাদের ওখানের জ্ঞান বিজ্ঞান ফিলোসফি যেটা, সেটাকেই তারা সারা পৃথিবীতে পপুলার করেছে? একটা লড়াই আছে, সেই লড়াইটা হচ্ছে পশ্চিমারা মূলত মনে করে যে পৃথিবীটা তাদের দর্শন দিয়ে তৈরি হতে হবে, তাদের চিন্তা ভাবনা যে পৃথিবী সেটাই পৃথিবীর মানদণ্ড। যেমন মানবাধিকার বলেন, নারীর অধিকার বলেন, সব তাদের ডেফিনিশন, বা অধিকার বিষয়ক যে কথাবার্তাগুলো আমরা আজকাল শুনি, কিংবা ফ্রিডম বা স্বাধীনতা বা লিবার্টি। আমার মনে আছে ছোটবেলা আমরা একটা সিরিজ দেখতাম, সেখানে একটা ছোট্ট ছেলে, মানে একটা ফানি সিরিজ, সেখানে ছোট্ট ছেলে এসে একটা খেলনা বন্দুক হাতে করে বলতো লিবার্টি অর ডেথ বলে সে চিৎকার করতো। এটা নাকি আমেরিকাতে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল তখন বিপ্লবীরা এইভাবেই বলেছিল লিবার্টি অর ডেথ। তো এই যে ফ্রিডম, লিবার্টি, এই যে এই বিষয়গুলি আসলে পশ্চিমা ধ্যান ধারণা প্রসূত এক ধরনের চিন্তা ভাবনা, এবং এর প্রভাব যেন সারা পৃথিবীতে বিস্তৃত হয়, সেই লড়াইটা কিন্তু আছে। এবং সেই লড়াইতে আপনি দেখবেন যে তারা এই পূর্বের কিংবা প্রাচ্যের কিংবা এই প্রতীচ্যের যে ধ্যান ধারণা, সেগুলিকেই তারা গ্রহণ করতে চায়, যেগুলো চিন্তা ভাবনায় তাদের কাছাকাছি, তাদের বিপরীত চিন্তাকে তারা খুব একটা জায়গা দিতে চায় না। এই জন্য আপনি দেখবেন যে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির চিন্তা ভাবনাকে তারা খুব কাছে ডেকে নেয়, কারণ ওই চিন্তার সাথে তাদের পশ্চিমা চিন্তার একটা কাছাকাছি চিন্তা আছে, কিছু কিছু মিল আছে। ফলে তারা তাকে দার্শনিক মনে করে, আমরা তাকে ধর্মগুরু মনে করি, কিন্তু তারা তাকে দার্শনিক মনে করে। এবং তারা বলে যে উনি একজন ফিলোসফার ছিলেন, উনি ইস্ট এবং ওয়েস্টকে এক জায়গায় নিয়ে আসার একটা অদ্ভুত চিন্তা তৈরি করেছিলেন। অনেক পশ্চিমা আছেন যারা তুরস্কে গিয়ে তার সেই কুনিয়াতে গিয়ে ভ্রমণ করতে থাকেন এবং তার মতো পোশাক পরেন, তারা ওই যে ওয়েরলিং ড্যান্স, যে ঘুরে ঘুরে নাচ, সেগুলো প্র্যাকটিস করেন। এরকম অনেক কিছু আছে। তবে আপনি যে প্রশ্নটা করেছেন আমি তার সাথে একমত। একটা লড়াই আছে এবং সেই লড়াইটা একটা সংঘাত আছে, এবং এই সংঘাতটা মূলত চিন্তার সংঘাত। এই পৃথিবীকে দেখার যে দৃষ্টি, সেই দৃষ্টির একটা সংঘাত আছে। তো এইখানে যদিও এটা বই থেকে একটু বাইরে চলে যাচ্ছে, একটা কথা বলার লোভ আমি সামলাইতে পারতেছি না। এই রিসেন্ট ইউক্রেনকে ঘিরে ওয়েস্টের সাথে রাশিয়ার যে যুদ্ধটা হচ্ছে, এই রিলেটেড রাশিয়া নিজেও কিন্তু ওয়েস্ট। আসলে রাশিয়াকে আমরা ওয়েস্ট ভাববো না কেন? রাশিয়াও পশ্চিম। এটা আসলে এই যুদ্ধটা পশ্চিমের সাথে পশ্চিমের হচ্ছে, এটা একটা পশ্চিমের অন্তর্ঘাতমূলক যুদ্ধ। আচ্ছা, তো আমি পশ্চিম আর পূর্ব যেটাই হোক, আমি অন্য একটা ডিমেনশন থেকে বলতে চাই। রাশিয়ার হিস্ট্রিটা আমি খুব সংক্ষেপে একটা হিস্ট্রি যেটা পড়লাম, সেটা হচ্ছে যে ওদের ওখান দিয়ে, মস্কো তো খুব ছোট্ট একটা পরিসর ছিল, ওদের ওখান থেকে করিডোর ছিল, যেহেতু তুষার সবসময় থাকতো, তো ওইখানে একটা করিডোর ছিল যেটা গ্রিন থাকতো, ওইখান দিয়ে সব লোকজন যাতায়াত করতো। এই সময় যারা হচ্ছে বিভিন্ন জায়গায় দখল করতে যেত, সাথে সাথে এদের আবার আক্রমণ করতো। তখন ওরা ভাবলো যে আমাদেরকে বড় হইতে হবে। তখন মেইনলি ওরা গিয়ে যেটা করলো যে আশেপাশের রাজ্যগুলোকে অ্যাটাক শুরু না করে যদি কনভারসেশন শুরু করলো যে হোয়াট ইফ তুমি তোমার মতো কালচার, তোমার মতো ভ্যালুস নিয়ে থাকো, জাস্ট আমরা একসাথে একটা অ্যালায়েন্সে আসি, সো দ্যাট উই বিকাম এ বিগার কান্ট্রি। সো রাশিয়া যতটুকু ল্যান্ড বিশাল বিস্তৃত করেছে, তার একটা বড় অংশ ও ফাইট করে না, ফাইটও করছে বাট ফাইটটা এত বেশি না। ফলে ওর ভিতর ইনহেরেন্টলি ছিল যে অন্যদের যে কালচার, যে তাদের ভ্যালুস, এটা সে তার মতোকে মানে ইয়ে করতে দিয়েছে, প্রিভেল করতে দিয়েছে। বাট সে একটা পলিটিক্যালি বড় একটা, বাট ওয়েস্ট যেখানে, যেটা একটু আপনি বললেন যে ও যেটা মনে করে আমার ডেফিনেশন বাকিদের মানতে হবে। সো সেক্ষেত্রে ওয়েস্ট যখন সারা পৃথিবীকে কলোনাইজ করতে যাচ্ছে, তখন তো সংঘাতটা অনেক বেশি হবে। হোয়ারাস যদি রাশিয়া সারা পৃথিবীকে ইয়ে করতে চায়, কলোনাইজ করতে চায়, তাহলে কি সংঘাতটা কম হবে? না, রাশিয়া আসলে কলোনাইজ করতে কখনো চায় নাই। রাশিয়া তো কলোনাইজিং নেশন না, কিন্তু পশ্চিমের কিছু কিছু দেশ তারা কলোনাইজেশনে বিশ্বাস করেছে, এবং এখনো এক ধরনের নিউ কলোনাইজেশন আছে। এই কলোনাইজেশনটা অন্য একটা ফর্মে হচ্ছে, যেটা প্রচুর মানুষ পশ্চিমা ভাবধারায় শিক্ষিত হওয়ার কারণে এই জায়গাটি ধরতে পারেন না।
কারণ আপনি যেভাবে বড় হয়ে উঠেছেন, হ্যাঁ যে আলো বাতাসের যে পড়াশোনায়, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যা খেয়েছেন পড়েছেন, তা দিয়েই তো আপনি তৈরি হচ্ছেন, আপনার Right. পেছনে তো এটাই। এই কারণে মানুষ ইদানিং এটা খুব একটা মানতেও চায় না, বুঝতেও চায় না। কিন্তু একটা নব্য ঔপনিবেশিকতা কিন্তু আমাদের পৃথিবীতে বর্তমান, এবং ঔপনিবেশিকতা কিন্তু শেষ হয়েছে খুব বেশি দিন হয় না, 100 বছর হয়নি কিন্তু। না তো এত সহজে ঔপনিবেশিকতা পৃথিবী থেকে একটু চলে যায় গেছে, নাই। নতুন এটা চেহারা ভাবার কোনো কারণ নাই। ঔপনিবেশিকতা তার নতুন চেহারা নিয়েছে, কেননা ঔপনিবেশিকতার মূল লক্ষ্য কি ছিল? অর্থনৈতিক শোষণ। রাইট আপনি সম্পদ আহরণ করবেন, আরেক দল লোককে আপনি কৃতদাস বা আপনার দাসানুদাসে পরিণত করবেন, আপনার প্রজায় পরিণত করবেন, এবং তাদের জীবন আপনার মতো করে নিয়ন্ত্রিত হবে, এবং তাদের কাছ থেকে আপনি আর্থিকভাবে সম্পদের দিক থেকে লাভবান হবেন। এটাই তো কলোনাইজেশন। রাইট তো পশ্চিমারা এটা করেছিল, এবং মূলত ইউরোপিয়ানরা এই কলোনাইজেশনের সূচনা করেছে, যার মধ্যে ব্রিটিশরা আছে, ফ্রেঞ্চরা আছে, স্প্যানিশরা আছে, পর্তুগিজরা আছে এবং ডাচরা আছে। এরা মিলে এই কলোনাইজেশনের সৃষ্টি করেছে। আমেরিকা তাদের কলোনি ছিল, তারা কলোনাইজেশন করতে আমেরিকাতে ঢুকেছিল, তারা দক্ষিণ আমেরিকাতেও কলোনাইজেশন করতে ঢুকেছিল, তারা ক্যানাডাতেও কলোনাইজিং মানে তাণ্ডব চালিয়েছে, অস্ট্রেলিয়াও কলোনাইজ করেছে, এবং পৃথিবীর একটা বিরাট ভূমি তারা দখল করে নিয়েছে। আসলে এই ভূমি তাদের ছিল না, আমেরিকা তো তাদের না, ক্যানাডাও তাদের না, অস্ট্রেলিয়াও তাদের না। রাইট তারা সেখানকার আদিবাসীদেরকে উৎখাত করে, উচ্ছেদ করে সেখানে গিয়ে তারা তাদের বংশ বিস্তার করেছে, এবং এক পর্যায়ে দাবি করতে শুরু করেছে যে এটা তাদের রাষ্ট্র, তাদের দেশ। তা তো নয়, আসলে এটা তাদের জায়গা ছিল না, তারা দখলদার। তাহলে তো এই তো দখলদারদের এই যে পশ্চিমা দর্শন, এই দর্শনের মধ্যে একটা বড় জায়গা আছে যে শেষ পর্যন্ত বিজয়ী তার আইন কানুন ইতিহাস তৈরি লেখে। করতে পারেন ইতিহাস লেখে। রাশিয়ার বিষয়টি যেটা ঘটেছিল, রাশিয়ার উন্মেষের নগরী কিন্তু মস্কো না, রাশিয়ার উন্মেষের নগরী কিন্তু কিয়েভ। কি এবং ইউক্রেন আসলে রাশিয়ানদের জাতীয়তাবাদের যে সূচনা, ইউক্রেন যে অঞ্চলটা, এই অঞ্চলটাই কিন্তু আসলে রাশিয়ার উৎপত্তির জায়গা। হ্যাঁ হ্যাঁ এবং আপনি যদি নিকোলাই গোগলের লেখা পড়েন, তাহলে সেখানে দেখবেন যে তিনি ওই সময়ের কে নিয়ে উপন্যাস লিখেছেন। সেখানে আছে কিন্তু যে কিভাবে এই জাতি একটা একটা জাতিসত্তা তৈরি হচ্ছে, এবং কিভাবে এক ধরনের স্বাধীন জাতিসত্তা তৈরির প্রক্রিয়া তৈরি হচ্ছে। এবং কিভ তাদের কাছে খুবই একটা পবিত্র নগরী, যে কারণে কিন্তু রাশিয়া কিভকে ধ্বংস করছে না। তো আমার কাছে মনে হচ্ছে যে রাশিয়াকে বোঝার একটা জায়গা আছে, কারণ রাশিয়া ওই অর্থে আমাদের এখানে পঠিত হয় না, আমরা রাশিয়া নিয়ে খুব একটা জানি না, জানার চেষ্টা করি না। আমরা কাউকে জিজ্ঞেস করলে দেখবেন যে আমরা রাশিয়ার ইতিহাস সম্পর্কে কত কিছু জানি না, ইদানিং যুদ্ধের কারণে কিছুটা আমরা কিছুটা জানার চেষ্টা করছি। কিন্তু রাশিয়া আসলে খুবই মনে করি যে আমাদের জানা উচিত রাশিয়া সম্পর্কে, কারণ রাশিয়া একটা আধুনিক রাষ্ট্র বহু আগে থেকেই। এবং যখন রাশিয়া রাজতন্ত্র ছিল, তখন 300 বছর এই রোমানভরা শাসন করেছে রাশিয়া। 300 বছর একটা রাজতন্ত্র টিকে থাকা এবং মুখের কথা না, এবং অনেক জনপ্রিয় রোমানভ শাসকরাও ছিলেন। এবং রোমানভদের যে পতন, এই পতন কিন্তু মূলত শিল্প বিপ্লবজনিত অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র্য, এইগুলা রাশিয়াকে আঘাত করার কারণে বিপ্লবের সূচনা হয়েছিল, নইলে হতো না। এবং রাশিয়ানরা কার্ল মার্কসের মতো দার্শনিকের জন্ম দিয়েছেন, আবার ওদিকে চেকভ, পুশকিন, টলস্টয়, এদের মতো বড় বড় লেখকদেরকে, সাহিত্যিকদেরকে কিন্তু তারা জন্ম দিয়েছেন, তাই না? তো রাশিয়া কিন্তু শিল্প সাহিত্য খুব অগ্রসর। দস্তয়েভস্কির মতো ঔপন্যাসিক রাশিয়াতে জন্ম নিয়েছেন। রাশিয়া কিন্তু শিল্প সাহিত্য বহু আগে থেকে এগিয়ে থাকা একটি জাতি। রাশিয়াতে এই যে ফেবার্জির যে ডিম, এটা তো ফেবার্জিজ এগস, এগুলো সব রাশিয়ান শিল্পকর্ম, এগুলো বহু আগে থেকে ইউরোপে অত্যন্ত অভিজাত এবং শিল্পকর্ম হিসেবে স্বীকৃত। রাশিয়ান সাহিত্য, শিশু সাহিত্য অত্যন্ত উন্নত। তো রাশিয়াকে আমরা বুঝি না, একটা বড় কারণ হচ্ছে আমরা রাশিয়ার ভাষা জানি না। আরেকটা হচ্ছে যে রাশিয়ান ইতিহাস বা রাশিয়ান বিষয় আমাদের পড়তে হয় না, কারণ রাশিয়ানরা কলোনাইজ করে নাই। আমাদেরকে ব্রিটেনের ইতিহাস পড়তে বাধ্য করা হয়েছে, আমাদেরকে আমেরিকা বিজয়ের ইতিহাস পড়তে বাধ্য করা হয়েছে। আমার জানার দরকার কি ম্যাগেলান কোন পথে সমুদ্র যাত্রা করেছিলেন, ভাস্কো ডা গামা বাংলা এখানে এসেছিলেন, এরকম বহু বণিক এসেছে। ভাস্কো ডা গামা আমার পড়তে হবে কেন? ইউরোপের সঙ্গে ভারতের যোগাযোগের সহজ। আমার প্রশ্নটা কিন্তু ওইখানে যে পলিটিক্স এবং পাওয়ার, এই কলোনাইজেশন আমাদের শিক্ষাকে, আমাদের চিন্তাকে প্রভাবিত করেছে, এবং এটা একটা পাওয়ার গেম। অবশ্যই এটা একটা কলোনাইজেশনের লড়াই। রাশিয়ার উত্থানকে এই কলোনাইজিং নেশনগুলো মেনে নিতে পারছে না। এর কারণ হচ্ছে রাশিয়া আসলে ঠিক তাদের মধ্যে থেকেও তাদের মতো না। আমার পয়েন্টটা ওইটাই ছিল যে রাশিয়া ডিফারেন্ট। আচ্ছা, তো আমি এখন ওই বইতে যেহেতু 3টা ভাগে মেজর ভাগ, এনশিয়েন্ট যারা ফিলোসফার্স, দেন মিডল এজ অ্যান্ড মডার্ন, এনশিয়েন্টদের মধ্যে যদি এখন একটু আলোচনাটা আমরা রাখি,
সেখানে তো সবার প্রথম নাম সক্রেটিস, তারপর তার শিষ্য প্লেটো, দেন তার শিষ্য ডায়োজেনিস আছেন একদিকে। তো এখন ওই সক্রেটিস সময় কিছু জ্ঞানী ব্যক্তিরা ছিলেন যারা মূলত গ্রিক এবং তাদের আশেপাশের লোকজন, তাদেরকে আমরা দার্শনিক হিসেবে, রাইট, ওটা একটা মানে পশ্চিমারা তাদেরকেই দার্শনিক হিসেবে মনে করেছে। রাইট, এই যে খুব ইম্পর্টেন্ট একটা এবং শব্দ বলেছে। পশ্চিমের ইতিহাসটা আসলে শুরু হয়েছে নগর রাষ্ট্র গ্রিসের উত্থানের ভিতর দিয়ে। তারা বলেছে যে আমরা এই পশ্চিমা চিন্তা ভাবনার উন্মেষ ওইখান থেকে ঘটেছে, এই কথা তারা বলেছে। তো সক্রেটিসের ধরেন যে ইতিহাসটা, যে উনি কোয়েশ্চেন করে বিভিন্ন নর্মস অ্যান্ড বিভিন্ন জিনিসকে চ্যালেঞ্জ করতেন। সো ওইখানে তার চ্যালেঞ্জ করার পেছনে যে ওয়ার্ডটা সবচেয়ে বেশি ওখানে হাইলাইটেড হয় এবং আমাদের এখন থেকে আলোচনায় তো অনেকবার আসবে, রিজনিং, যে বাংলায় কি বলা যায়, যুক্তি, কোনো কিছু যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানো। হ্যাঁ, তো আমরা যদি শুরুতে একটু বুঝতে চাই যে যুক্তির ডেফিনেশন আসলে কি, যুক্তি আমরা কোন জিনিসটাকে আমরা যুক্তি বলি? যুক্তি মূলত আমাদের অভিজ্ঞতা এবং আমাদের জ্ঞান নির্ভর যে এক্সপিরিয়েন্স বলি বা নলেজ যেটাকে বলি আমরা, এইটার উপর ভিত্তি করা এক ধরনের চিন্তা। আমার প্রশ্নটা হলো যে মানে যুক্তি, আমি কোনো বইয়ের ডেফিনিশন না না, আমাদের আমি যা বুঝি সেটাই বলছি, যে আমি যা জানি এবং যে অভিজ্ঞতা আমি পেয়েছি তার উপরে আমি আমার যুক্তিকে নির্মাণ করি। ফলে যুক্তি মূলত নলেজ বেসড আর্গুমেন্টস। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তি কি কনস্ট্যান্ট কিছু? যুক্তির কি কোনো মানে স্ট্রং এবং পারপিচুয়াল বেস আছে নাকি এটা যুক্তি সবসময় অতীত নির্ভর, পরিবর্তনশীল? যুক্তি সবসময় অতীত নির্ভর বা বর্তমান নির্ভর। যুক্তি ভবিষ্যৎ নির্ভর হতে পারে না, কারণ ভবিষ্যতে কি হবে আপনি তো জানেন না। আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন বর্তমান এবং অতীতের উপর ভিত্তি করে। ফলে আপনি যা জানেন, যতটুকু জেনেছেন, নলেজ চেঞ্জ হলে তো যুক্তি চেঞ্জ হয়ে যাবে। যদি আমার পুরনো চিন্তা ভাবনা আমি দেখি যে ঠিক ছিল না, বা আমার নলেজের যে জায়গাটা আমি ঠিক ভেবেছিলাম সেটা ঠিক নয়, তাহলে যুক্তি বদলায়। যেমন বদলেছে তো একসময় এই দার্শনিকেরা বলতেন যে পৃথিবী ফ্ল্যাট, তারপরে এই দার্শনিকরাই বলেছেন যে সূর্য স্থির না, সূর্য ঘুরছে, পৃথিবী হচ্ছে কেন্দ্র। তারপরে যখন বদলে গেল চিন্তা, তখন কিন্তু পুরো ওই যুক্তি বদলে গেল। যুক্তি বদলায়, তাহলে ধরেন যুক্তি বদলাতে পারে, যেহেতু বদলায় এবং যে কোনো সময় নতুন একটা ইনফরমেশন আমার যুক্তিকে বদলাই দিতে পারে, তাহলে যুক্তি নিয়ে যখন আমরা অনেক বেশি বড়াই করতেছি বা যুক্তি কেন সে মানবে না বলে অনেক বেশি আমরা ফোর্স করতেছি, তাহলে সেটা একটা অন্যায় হয়ে যায় না? অন্যায় বলবো না, কিন্তু চিন্তাটা ভুল। কারণ যুক্তি আপনাকে মানতেই হবে এমন কোনো কথা নাই। আপনি যুক্তি মানবেনই, আমি আপনাকে বাধ্য করতে পারি না। আমি কেবল বলতে পারি যে বর্তমান অবস্থায় আমার যুক্তিগুলি আপনার চাইতে শ্রেয়তর। তাহলে আপনি যদি এখন যৌক্তিক কোনো সিদ্ধান্ত নিতে চান, তাহলে আপনার যুক্তির চাইতে আমার যৌক্তিক সিদ্ধান্ত, আমি যে যুক্তিটা দিয়েছি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই বেটার। এখানে বেস্ট বলে কিছু নাই। এখানে সবসময় হচ্ছে যে আপনার পথের চাইতে আমার পথটি অপেক্ষাকৃত সহজ কিংবা নলেজের তো এট দ্য সেম টাইম অনেকগুলো ব্রাঞ্চ থাকে এবং নলেজের ভিতরে অনেকগুলো পার্সপেক্টিভ থাকে, দৃষ্টিভঙ্গি থাকে। থাকার ফলে কি হয় যে আমিও ওখান থেকে একটা যুক্তি দাঁড় করাতে পারি, আপনিও আরেকটা দৃষ্টিভঙ্গি নিয়ে একটা যুক্তি দাঁড় করাতে পারেন বেসড অন দ্য সেম নলেজ। তখন আমি তো মনে করবো আমারটা সেরা, আপনি মনে করবেন আপনারটা সেরা। তাহলে এটার মানে কি এজন্যই যে আমাদেরকে টেবিলে বসতে হবে, যে আমি আর আপনি একটা টেবিলে বসে আলাপ করছি এবং সেখানে আমাদেরকে মুক্ত একটি মন নিয়ে আলোচনা করতে হবে। আপনার যুক্তির সঙ্গে আমার যুক্তির যদি কোনো বিরোধ তৈরি হয়, সেটা যেন আমাদের ব্যক্তিগত বিরোধে পরিণত না হয়। কারণ আপনি আজকে যে বিশ্বাস করছেন, ধরা যাক আপনি এমন একটা বিশ্বাসের কথা বলছেন যে বিশ্বাসটা খুবই অগ্রহণযোগ্য, অধিকাংশ লোক সেটা মানতে চায় না, কিন্তু সেজন্য আমি আপনার সঙ্গে বসে আলোচনা করব, আপনার সাথে কথা বলবো। আপনার যেমন বদলানোর সুযোগ আছে, আমারও বদলানোর সুযোগ আছে। আমি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণটা এখানে দিতে চাই। তিনি যখন এসে ইসলামের কথা বললেন, তখন তিনি তো সবচেয়ে কম, তাই না? মানে তিনি এবং তার বন্ধুরা হচ্ছেন সংখ্যালঘিষ্ঠ, আর পুরা মক্কা নগরী তো তার বিরুদ্ধে। কিন্তু ওই মক্কার মানুষেরা তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলেছেন, তিনিও কথা বলেছেন। এক পর্যায়ে কথার কনফ্লিক্ট হয়েছে। তিনি যখন ভেবেছেন যে তিনি হার্মড হবেন, তিনি আল্লাহর নির্দেশে হিজরত করেছেন। কিন্তু আপনি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে বিশ্বাসের পরিবর্তন কিন্তু ঘটেছে। শেষ পর্যন্ত মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতায় চলে গেছে। কি করে গেছে? তার মানে মানুষের বিশ্বাস পরিবর্তিত হয়, এবং এই বিশ্বাস পরিবর্তনের সুযোগটা সকলকে দিতে হবে। আমি বিশ্বাসজনিত কারণে কাউকে আহত বা নিহত করতে পারি না, আমি তার সঙ্গে কথা বলতে পারি। যে জন্য তার দিকে যখন ঢিল নিক্ষেপ করা হয়েছে, তিনি পাল্টা ঢিল নিক্ষেপ করেন নাই। তিনি যতগুলো যুদ্ধ করেছেন সবই ওয়েস্টার্ন ফিলোসফি আমাদেরকে তো এইটাই যখন শেখায় যে আমাদের আরেকজনের কথা শোনা উচিত, বোঝা উচিত, তাহলে তখন ওয়েস্টার্নাররা যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের ফিলোসফিকে এস্টাবলিশ করার জন্য লক্ষ কোটি মানুষ মারে,
তখন সেটা কিভাবে ওয়েস্টার্ন justify ফিলোসফির সাথে তাদের রাষ্ট্রের অনেক বৈপরীত্য আছে। আচ্ছা। ওয়েস্টার্ন রাষ্ট্রযন্ত্র, পশ্চিমা রাষ্ট্রযন্ত্র আর পশ্চিমা দর্শন দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। যেটা আছে যে পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থার সাথে তাদের দর্শনের একটা বৈপরীত্য আছে। একদিকে যেমন তাদের দর্শন বলতে থাকে অধিকারের কথা, সেই রাষ্ট্র সেই অধিকারকে ক্ষুণ্ণ করে। যেমন আমরা দেখেছি যে লিবার্টি, পিস, ইকুয়ালিটির কথা যারা বলেন তারা গুয়ান্তানামো বের মতো একটা জায়গা রাখেন যেখানে মানুষকে নির্যাতন করা যায়, রাষ্ট্র মানুষকে নির্যাতন করে। আবার ওই একই রাষ্ট্রের আইনজীবী সে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে লড়াই করে। ফলে পশ্চিমা মানুষের দর্শন আর পশ্চিমা রাষ্ট্রের দর্শন অনেক তফাৎ আছে। পশ্চিমা রাষ্ট্র এখনো ওই মধ্যযুগীয় ক্ষমতা বিস্তারের যে বা প্রতিপত্তি বিস্তারের যে লড়াই সেখানে রয়ে গেছে, কিন্তু পশ্চিমা মানুষ অনেক ক্ষেত্রেই তার রাষ্ট্রকে অতিক্রম করে অনেক মানবিক হয়েছে, এই কথা আমাকে স্বীকার করতে হবে। আচ্ছা। যেমন আপনি যদি দেখেন পরিবেশ বাঁচানোর চেষ্টা করে, তারা অনেক সময় অধিকারের জন্য লড়াই করে, বহু নির্যাতিত মানুষের পাশে এসে তাদের মানুষেরা দাঁড়ায়, এগুলো কিন্তু একটা ভালো দিক। কিন্তু এর পাশাপাশি তাদের রাষ্ট্র অনেক সময় অনেক নিবর্তনমূলক কাজ করে, নিজের নাগরিককেও নিবর্তন করে। যেমন আমেরিকাতে বহু মানুষের অভিযোগ হচ্ছে যে তাদের গোপনীয়তা ভঙ্গ করে তাদের রাষ্ট্র, সাদা কালো দ্বন্দ্ব, আড়ি পাতে, হ্যাঁ, কালোদেরকে ছোট চোখে দেখে, এবং নানান প্রবলেম আছে রাষ্ট্রের সাথে তাদের। কিন্তু বহু মানুষ আছেন সেখানে অনেক উন্নত চিন্তা করেন এবং সেই উন্নত চিন্তার মানুষকে তারা মেনে নেয়। যেমন আমেরিকার মধ্যে বসে নোয়াম চমস্কি কথা বলেন, তাকে তো কথা বলতে দেয় না, শুধু তাকে তারা অনেক সম্মান করে। তো এই একটা বৈপরীত্য কিন্তু আছে। এডওয়ার্ড সাইডের নামে স্কুল থাকে তাদের সেরা বিশ্ববিদ্যালয়, তাই না? তো এবং ওরিয়েন্টালিজমের মতো একটা চিন্তাকে তারা করতে দেয়, তাদের পয়সায় সেটাকে ইনভেস্ট করে। মানে এক ধরনের বিষয় আছে, ওদের ওদের জ্ঞানের ধারা একভাবে চলে আর ওদের ক্ষমতার ধারা আরেকভাবে চলে। থ্যাংক ইউ। সো সক্রেটিসের এখানে ধরেন তারপরে যখন তার মেজরিটি লেখা তো আমরা পেলাম প্লেটোর থ্রুতে, এবং প্লেটো যখন একাডেমি প্রতিষ্ঠা করলো তখন তার যে মেইন যে প্রপোজিশনগুলো আসলো যেটার ভিতরে আপনার এই যে ইটার্নাল কোনটা আর কোনটা ফ্লো করে, তো আমার প্রথমে একটু বোঝার চেষ্টা ছিল যে এই জিনিসটা নিয়ে ইভেন পারমেনিডিস এবং হিরাক্লিটাসের যে দ্বন্দ্ব, সেখানে ওই কাইন্ড অফ একই দ্বন্দ্ব যে কোনটা ফ্লো করে চেঞ্জ হয় আর কোনটা ইটার্নাল থাকে। এই জিনিসটা বোঝাটা এত জরুরি ওনারা কেন মনে করলেন? এই জন্য তারা মনে করেছিলেন মানুষ হওয়ার জন্য তারা কিছু শর্তকে নির্দিষ্ট করতে চেয়েছিলেন, যে মানুষ হতে গেলে বা মানবিক জীবনের জন্য কিছু জিনিস অবশ্য কর্তব্য আর কিছু হচ্ছে পরিবর্তিত হবে। তো এইটা চিন্তা করতে গিয়ে তারা আসলে কিছু জিনিসকে কনস্ট্যান্ট আর কিছু জিনিসকে ফ্লোয়িং বলে ভাবার চেষ্টা করেছেন। এটা আসলে চিন্তাটাকে তারা সহজভাবে নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন। আবার যা ফ্লোয়িং সেটাই কি কনস্ট্যান্ট হয়ে যেতে পারে কখনো, বা যা কনস্ট্যান্ট তাই কি ফ্লোয়িং হতে পারে, এগুলো নিয়েও প্রশ্ন উঠেছে। দর্শনের মূল জায়গাই তো হচ্ছে প্রশ্ন করা এবং আপনার চিন্তা করা এবং নতুন নতুনভাবে জীবনকে, মানুষকে, প্রকৃতিকে, জ্ঞানকে, এই মহাবিশ্বকে আবিষ্কারের চেষ্টা করা। তো সেই জায়গা থেকে তারা ধরে নিয়েছিলেন যে কিছু বিষয় নির্ধারিত, যেমন ভালো আর মন্দ নির্ধারিত, সত্য আর মিথ্যা নির্ধারিত, জীবন আর মৃত্যু এটা সংজ্ঞা তো বদলাবে না, এটাতে নির্ধারিত। কিন্তু আবার ভালো জীবন আর খারাপ জীবন এইটা কোনটা, তাহলে এই ধারণাটা কি পরিবর্তিত হবে? এটা কি সে ফ্লোয়িং ধারণা যে আজকে যা ভালো জীবন কালকে সেটা ভালো জীবন নয়? এটা কিন্তু আমরা দেখেছি আসলে কিন্তু তাই। একটা সময় যে বিষয়গুলিকে সমাজ বলেছে যে তিনি অত্যন্ত একজন মানবিক ব্যক্তি, অত্যন্ত তিনি দারুণ দানশীল, এটা সেটা নানান কিছু, 200-300 বছর পরে সে বলছে কই না তো, উনি তো অত্যাচার করতেন, উনি তো মানুষের জিনিস লুটপাট করতেন, যেটা আমরা কলম্বাসের বেলায় খুব সহজে দেখতে পাচ্ছি। কলম্বাসের মূর্তি বানিয়েছে একসময় পশ্চিমা বিশ্বে, এখন সেটা ভাঙছে, বলছে যে উনি তো খারাপ লোক, উনি তো অত্যন্ত নির্যাতনকারী, বাজে লোক, লুটপাট করেছেন। তো এই যে কলম্বাসের ভালো খারাপ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কলম্বাসের জীবন আর মৃত্যু কিন্তু ওই সংজ্ঞা বদলায় নাই। সো কিছু কনস্ট্যান্ট, কিছু ফ্লোয়িং, এটা আছে। এখানে গিয়ে তখন যে আমি যেটা দেখলাম যে যা সত্য আর মিথ্যা এটা সংজ্ঞা কিন্তু বদলায় নাই। সত্য মানে সত্য, মিথ্যা মানে মিথ্যা না, সেটা তো বদলিয়েছে। তো যেমন ধরেন প্রচুর কেসই তো আগে যেটাকে একটু আগে যেটা বললেন, আপনি বৈজ্ঞানিক সত্যের কথা যদি বলেন সেটা অন্য কথা, কিন্তু ধরেন এটি একটি বই, এটা তো সত্য। এটি একটি ফোন, এটা সত্য। এটা বই না, এটা ফোন না, তাহলে এটা এই পর্যন্ত সত্য মিথ্যা। যে unless and until we change the definition, unless and until you change the definition, but as long as the definition is fixed, the idea is fixed, এবং এটা ডেফিনিশন চেঞ্জ করার কোনো অবস্থা বা কোনো সিচুয়েশন তৈরি হয় নাই যেটা হইলে যে বইকে আমার ফোন বলতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা কি করেছি, বইকে ফোনের মধ্যে নিয়ে এসেছি, নাম দিয়েছি ই বুক।
রাইট। হ্যাঁ, কিন্তু ই বুকই আছে, ফোনের মধ্যে পড়া যায়। তো এই সত্য মিথ্যার এই যে পার্থক্য, এটা কিন্তু কনস্ট্যান্ট আসলে, এটা খুব একটা বদলায় নাই সারা এটা নিয়ে আমি অবশ্য আসবো, এটা নিয়ে আমার একটু পুশ করার ইচ্ছা আছে। আমি এই জায়গাটায় যে জিনিসটা বুঝতে চাচ্ছিলাম যে প্লেটো যেখানে আইডিয়া নিয়ে খুব অবসেসড ছিল, বিভিন্ন রকম আইডিয়া, সেইখানে অ্যারিস্টটল, আমি যদি মানে প্লেটোর পরপরই যেহেতু অ্যারিস্টটলের তার শিষ্য, সেখানে উনি সেন্স নিয়ে অনেক বেশি অবসেসড হয়ে গেলেন, যে উনি প্রথম সায়েন্টিস্টের মতো আচরণ করলেন কাইন্ড অফ, জিনিসপত্রকে মানে সেন্স দ্বারা আমরা যা কিছুকে মেজার করতে পারি বা সেই জিনিসগুলো নিয়ে। কিন্তু ওখানে আমি যে জিনিসটা নিয়ে আমার একটু কনফিউশন তৈরি হলো, যে প্লেটো যেখানে বললেন যে ধরেন একটা বিস্কিট বানানোর একটা আমার মোল্ড, সো উনি বলছেন মোল্ড হচ্ছে ফিক্সড, বিস্কিট হচ্ছে ফ্লোয়িং, যেখান থেকে আমি বিস্কিট বানাবো, সো এটা হচ্ছে অরিজিনাল জিনিস অ্যান্ড এখান থেকে এটা প্রডিউসড হয়। অ্যারিস্টটল এসে যেটা বললেন যে সেটা হচ্ছে যে এই দুইটা আলাদা কিছু না, ফর্ম আর যে অবজেক্ট, এই দুইটা আসলে একই জিনিস। সো এটা দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমি কিন্তু আচ্ছা। এই ক্ষেত্রে প্লেটোর পক্ষে, এই জন্য যে মোল্ড যেমনই হোক, সব বিস্কুট একই রকম হয় না। বিস্কুট আসলে ফ্লোয়িংই। কারণ আপনি দেখবেন যে বাজার থেকে বিস্কুট নিয়ে আসেন, মোল্ডে বানাইতে হয়, এখনই পরীক্ষা করতে পারবেন, একটা দুটা বিস্কুট একটু অন্যরকম হয়। রাইট। হ্যাঁ, ফলে সো আমার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু দুইজনই খুব ট্যালেন্টেড মানুষ, তাহলে দেখেন হ্যাঁ। এই যে রিজনিং এর এই জায়গায় আপনি প্লেটোর পক্ষে চলে গেলেন, হ্যাঁ। আরেকজন হয়তো অ্যারিস্টটলের পক্ষে যুক্তি দিবে। হ্যাঁ। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, সো তাহলে রিজনিং আসলে কিভাবে কাজ করতেছে? মানে রিজনিং, আমি যেভাবে বলেছিলাম সেভাবেই কাজ করে। রিজনিং অলওয়েজ দ্য বেটার রিজন প্রিভেইলস। সো আপনার একটা যুক্তি আছে, আমার একটা যুক্তি আছে, আমরা বসে এখানে তাহলে আলাপ করব। প্লেটোর যুক্তিটাকে অ্যারিস্টটল বেটার মনে করলেন না কেন? আসলে উনি বেটার মনে করেন নাই তা না, উনি এই যুক্তিটাকে আরো এক্সটেন্ড করতে চেয়েছেন, কারণ অ্যারিস্টটল প্লেটোকে ফলো করতেন, তো যার ফলে উনি এটাকে আরো এক্সটেনশনে নিয়ে যেতে চেয়েছেন, উনি এটাকে আরো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ওই সময় একটা প্রবণতা ছিল গুরুমুখী মানে শিষ্যতা, এবং শিষ্য গুরুর কাজকে নিয়ে অনেক চিন্তা করতেন। কিন্তু উনি তো প্লেটোকে অনেক বেশি হলো রিজেক্ট করছেন অনেকগুলো, এবং ওই রিজেকশনের ট্রেন্ডটা কিন্তু শুরুই হয়েছে অ্যারিস্টটল থেকে, উস্তাদকে রিজেক্ট করা। এবং খুব একটা বিখ্যাত ডায়লগ আছে, ওই গুরুকে আশ্রয় করেই তো উনি চিন্তা ভাবনা বাট করছেন। একটা বিখ্যাত ডায়লগ আছে, প্লেটো ইজ ক্লোজ টু মি বাট ক্লোজার টু মি ইজ দ্য ট্রুথ। যে প্লেটো আমার অনেক কাছে, ঠিক আছে, বাট ট্রুথ হচ্ছে আরো বেশি আমার কাছে। হ্যাঁ, ওই যে সত্যান্বেষণের একটা প্রবণতা ছিল, এই প্রবণতাটা একদম সক্রেটিস থেকে শুরু। সক্রেটিস সত্যকে খুঁজতেন, ঠিক কোনটা, উনি মানুষজনকে জিজ্ঞেস করতেন যে এটা যদি এরকম হয়, ওটা যদি ওরকম হয়, ঠিক কোনটা। আপনি এখন যেটা আমার সাথে করছেন, এটা হচ্ছে সক্রেটিক মেথড অফ কোয়েশ্চেনিং। আপনি আমাকে জিজ্ঞেস তাহলে রিজন কি, তারপরে একটু পরে আমাকে জিজ্ঞেস করছেন তাইলে কনফ্লিক্ট কোথায়। তো এইটা হচ্ছে সক্রেটিক মেথড অফ কোয়েশ্চেনিং। তো সেইখানে আমার কাছে মনে হয় যে অ্যারিস্টটল মূলত তার গুরুকে নিয়েই ভাবনা চিন্তা করেছেন। তিনি যে খুব নতুন চিন্তা পয়দা করেছেন ব্যাপারটা তা নয়, কিন্তু তিনি তার দৃষ্টিভঙ্গিগতভাবে তিনি চিন্তা করেছেন যে আমার গুরু এইসব জায়গাতে ঠিক ছিলেন না, আমি যাকে মানে পুরনো চিন্তাগুলোর এই জায়গাগুলি ঠিক না, এগুলো আরো বেটার কিছু করার জায়গা আছে। কিন্তু উনি ওই যে নিজেই বলেছেন মোল্ড আর বিস্কুট হচ্ছে সেম, তা মোল্ড আর মানে ছাঁচ আর তার উৎপন্ন পদার্থ হচ্ছে একই, সেই হিসাবে কিন্তু ওনার যুক্তিকে উনি রিজেক্ট করছেন আবার। কারণ ছাঁচ যদি প্লেটো হয় তাহলে অ্যারিস্টটল সেম হওয়ার কথা ছিল, হয় নাই কিন্তু। হ্যাঁ, তো দেখেন সহজ যে বিস্কিট যদি হারিয়ে যায় তাহলে কি মোল্ডের সাথে সাথে হারিয়ে যায় না, মোল্ড হারিয়ে যায় না, কিন্তু ওই বিস্কুটটা হারিয়ে গেছে, ওইটা আর পাওয়া যাবে না, ওই সেম বিস্কুট এই মোল্ড থেকে আর তৈরি করা যাবে না। তো এই তর্কটা আছে, কিন্তু আপনি ওইভাবে চিন্তা করে দেখেন যে মোল্ডার বিস্কুট সেম হলে তো অ্যারিস্টটল আর প্লেটোর চিন্তা সেম হইতো, কিন্তু হয় নাই কিন্তু। তো আসলে এই যে কনফ্লিক্ট অফ আইডিয়াস এন্ড কনফ্লিক্ট অফ রিজনিং, এটাই হচ্ছে মানুষকে সামনের দিকে নিয়ে যায়। আমরা একজন আরেকজনের সঙ্গে রিজনিং করি এবং করে আমরা একটা জায়গায় গিয়ে আমরা একমত হয়ে একটা কাজ করি। তো সেই অর্থে রিজনিং ভালো, রিজনিং আমাদের উপকার করে। আর অ্যাবসলিউট বলে পৃথিবীতে আসলে কিছু না। অ্যাবসলিউট ইজ অনলি, আপনি যদি বলেন আমি তো বিশ্বাস নাই, মনে করি অ্যাবসলিউট ইজ অনলি গড, আল্লাহ ছাড়া অ্যাবসলিউট বলে কিছু নাই। কারণ তার আদি নাই, তার অন্ত নাই, এবং তিনি যখন কেউ নাই তখনও তিনি ছিলেন, যখন কেউ থাকবে না তখনও তিনি থাকবেন। ফলে যদি আমরা এই অস্তিত্বটাকে কল্পনা করি তাহলে আপনি দেখবেন যে আসলে অ্যাবসলিউট বলে কিছু নাই। The absolute is only the point of creation. আচ্ছা, সেটা যদি হয়, absolute is the point of creation. তাহলে সেটা যদি হয়, তাহলে ধরেন গডকে যদি আমরা অ্যাবসলিউট ধরে নেই, আমরা এই আলোচনায় বেশি যাব না, কারণ আমাদের আলোচনা লোকজন বুঝবে না, উল্টাপাল্টা মিনিং করবে, ফলে আমরা অত না যাই। কিন্তু আপনি আমরা দর্শনে থাকি। আচ্ছা, আমি বই থেকে একটা লাইন একটু কোট করি যে রিজন ইজ অ্যাবসলিউটলি এমটি বিফোর উই আর এবল টু সেন্স থিংস। আমরা যদি জিনিসপত্রকে সেন্স করতে না পারি, সো বলছে রিজন তো এখানে এমটি। তো তাহলে আমরা যখন সায়েন্টিফিক এন্ডেভারে থাকি,
সো তখন তো আমাদের প্রচুর জিনিসপত্র আছে যেটা আমাদের সেন্স করার কোনো ওয়ে নাই। ফর এক্সাম্পল আমি চুম্বক শক্তি সেন্স হ্যাঁ, করতে হ্যাঁ, পারবো না, হ্যাঁ, ইলেকট্রিসিটি অর কমপ্লেক্স এটা নাম্বার। আমি বলতে নিয়েছিলাম যে সবকিছু আসলে সেন্স দিয়ে রিজনিং হয় না। অনেক অনেক কিছু আছে আগে সেন্সড হয়, পরে রিজনিং হয় আর কি। সো অনেক কিছু আমরা শুধু অনুভূতির জায়গাতে অনুভব করতে পারি, এটা কোনো রিজন নেই। তাহলে লম্বা একটা সময় ধরে যখন এনশিয়েন্ট ফিলসফির ভিতরে সেন্সটাকে নিয়ে এত বেশি নার্চার করা হলো, তো সায়েন্স একা এসে কি ওইটাকে পুরো দুর্বল করে দিল না? সেন্স কি এটা ব্যাখ্যা করতে পারতেন না তারা। তারা ডেলফির মন্দিরের যে পেছন থেকে কেউ কথা বলে দৈববাণী হয়, এটা তারা বিশ্বাস করতেন। ম্যাজিক তাদের কাছে সায়েন্স ছিল ম্যাজিক। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আসলে ওগুলা ছিল বিজ্ঞানের ছোট 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 আবিষ্কার, কিন্তু এগুলা যারা আবিষ্কার করতেন তারা নিজের কাছে রেখে মানুষজনকে দেখাতেন এবং লোকে ভাবতো এগুলো ম্যাজিক। এবং ডেলফির মন্দির তো পুরাটাই তাই। ডেলফির মন্দিরে তো কোনো দেবদেবী আসলে ছিলেন না, কিন্তু ডেলফির মন্দিরে লোকে গিয়ে ভবিষ্যৎবাণী শুনতো। এমনকি সক্রেটিসের কথার মধ্যে ডেলফির মন্দিরের ভবিষ্যৎবাণীর কথা আছে, এবং ডেলফির মন্দিরের লোকেরা বলেছেন সক্রেটিস ভালো, এটা আছে। তো সেরকম যে যে গল্পটার মধ্যে ছিলাম আর কি, এই সেন্সকে তারা আসলে ব্যাখ্যা করতে পারতেন না। তো না পারার ফলে তারা সেন্সকে নিয়ে প্রচণ্ড তারা অবসেস ছিলেন যে সেন্স আসলে কি, এই রিয়ালিটি, এই যে অনুভব, এই অনুভব আসলে কি, বা আমার যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় কিভাবে এই পৃথিবীকে পাচ্ছে, ব্যাখ্যা করতে পারতেন না। কিন্তু যখন বিজ্ঞান আরেকটু অগ্রসর হয়েছে এবং আসলে দর্শন থেকে বিজ্ঞান আলাদা হতে শুরু করেছে, তখন বিজ্ঞান ওই একইভাবে এই দর্শনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। অ্যারিস্টটল যেভাবে প্লেটোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তখন অনেক কিছুই বিজ্ঞান বলেছে যে এটা আসলে এরকম না, এইরকম। এবং তখন গুরুত্ব কমে গেছে ওই জিনিসগুলি, কারণ ওগুলো তখন রিজনিং দিয়ে ব্যাখ্যা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত, আমি উদাহরণটা কাছাকাছি এসে দিই, যতক্ষণ পর্যন্ত আমরা মানব দেহ ব্যবচ্ছেদ করে ভিতরে রক্তনালী কিভাবে যায় আসে এটা আমরা আবিষ্কার করি নাই, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে পুরো বিষয়টাই একটা রহস্যময় বিষয় ছিল। তো যখন আমরা বের করে ফেলেছি এটাকে কেটে, তখন আর ওইখানে রহস্যের কোনো অবকাশ থাকে না, চিন্তার কোনো জায়গা থাকে না। এটা এরকমই ভাই, এই রক্তনালী হার্ট থেকে শুরু হয়ে পা পর্যন্ত পৌঁছেছে, এবং এর এতগুলি শাখা আছে, এতগুলি প্রশাখা। তো সায়েন্স যখন ইন্দ্রিয়কে ব্যাখ্যা করতে শুরু করেছে, সেন্সকে ব্যাখ্যা করতে শুরু করেছে, তখন আমার মনে হচ্ছে যে চিন্তা সেই জায়গা থেকে সরে অন্য জায়গা থেকে আছে। তার আগ পর্যন্ত তার অনেক বেশি এই সেন্স এবং এই, তাহলে যতক্ষণ ধরেন শুধু ফিলোসফি ছিল, সায়েন্স ছিল না, তখন মানুষের একটা লেভেল অফ আপলিফমেন্ট সায়েন্স আসলে ছিল, কিন্তু ফিলোসফি আর সায়েন্স একই জায়গায় ছিল। এখনকার যে অর্গানাইজ, এখনকার অর্গানাইজ সায়েন্স ছিল। হ্যাঁ, সো তখন যেমন আমরা এটাকে একটা তখন ক্লিয়ার ফিলোসফাররাই সায়েন্টিস্ট হতো। রাইট। সো এখন যেমন আমরা একটা ক্লিয়ারলি একটা ডিস্টিংগুইশড একটা জায়গা দেখতেছি, একটা লেভেল আপগ্রেডেশন। সো হোয়াট ইফ, সো আমাদের আরেকটা নলেজ, ব্রাঞ্চ অফ নলেজ মেবি আমরা এখনো জানি না, যেটাতে গেলে অবশ্য এখন আমরা যেটা নিয়ে খুব অবসেসড, সায়েন্টিফিক ডিসকভার, তখন এই জিনিসটা আবার খুব মানে ক্লিশে হয়ে যেতে পারে কিনা, আপনার কি মনে হয়? অতি সহসা হওয়ার সম্ভাবনা নাই, কেননা মানুষ এখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানের নানা আবিষ্কার করতে শিখেছে। এক সময় সে শুধু প্রযুক্তিটা আবিষ্কার করেছে, এখন আবার প্রযুক্তিকে ব্যবহার করে সে মহাবিশ্বকে, বিজ্ঞান, পৃথিবীকে দেখার চোখ আবিষ্কার করেছে। আমি উদাহরণটা এইভাবে দিই যে অণুবীক্ষণ যন্ত্রটা সে প্রথমে তৈরি করেছে, তো অণুবীক্ষণ হওয়ার আগে জীবাণু দেখতে পায় নাই। আবার যখন জীবাণু দেখতে পেয়েছে, তখন সে কিন্তু আবার জীবাণুকে নিয়ে গবেষণা শুরু করেছে। তো প্রযুক্তিকে কাজে লাগিয়েও কিন্তু মানুষের দৃষ্টি প্রসারিত হয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, এটা আসলে কি, আমি একটা বড় টেলিস্কোপ বানাতে পেরেছি বলে তো এটা দেখতে পেয়েছি। তো প্রযুক্তিটা আগে বানাতে হয়েছে। ফলে সায়েন্স আসলে এখন দুইভাবে কাজ করছে, একটা চিন্তার লেভেলে, যে আগে সে চিন্তা করে তারপরে কিছু আবিষ্কার করে, আবার একটা প্রযুক্তি তাকে নতুন কিছু আবিষ্কার করতে সাহায্য করে। তো সায়েন্স আসলে খুব সহসা, যেহেতু সে নানাভাবে এই আবিষ্কারের জায়গাটি এবং জানার জায়গাটিকে বিস্তৃত করতে পেরেছে, সেই জন্য খুব সহসা যে সায়েন্স না মানে সায়েন্সের ভিতরে যদি আমরা অবসলিট হবে তা নয়, তবে বহু সায়েন্টিফিক ধারণা তো প্রতিদিনই অবসলিট হচ্ছে। বহু সায়েন্টিফিক ধারণা তো বহু, আজকে যেটা ঠিক কালকে সেটা আমরা দেখতে পাচ্ছি যে যেমন ধরেন আমরা পুরোপুরি ঠিক না। ক্লাসিক্যাল ফিজিক্স থেকে যখন কোয়ান্টাম ফিজিক্সে বিশেষ করে গেল, পুরো কমপ্লিটলি একটা প্যারাডাইম শিফট। হ্যাঁ, এবং কোয়ান্টাম ফিজিক্সের চিন্তা ভাবনাকে আমরা অনেক কিছু গণিত দিয়ে প্রমাণ করেছি, কিন্তু সেটা বাস্তব অভিজ্ঞতা আমরা এখনো সঞ্চয় করি। বাট অ্যাপ্লিকেশন আমরা বানিয়েছি, অনেক কিছু বানিয়েছি। আমরা এখন আমাদের কাছে তো ধোঁয়াশাপূর্ণ, আমরা মনে মনে কল্পনা করিনি যে এই কণাটা বোসন কণা, এই কণাটা হিগস কণা, কিন্তু আসলে এটা কি কণা। ফলে আমাদের রিজনিং তো আমাকে কখনো এখানে নিতে পারতো না আনলেস এন্ড আনটিল আমরা ম্যাথমেটিক্স ইউজ করতে পারতাম। ম্যাথমেটিক্সও এক ধরনের রিজনিং। হ্যাঁ, ম্যাথমেটিক্স কিন্তু রিজনিং, ম্যাথমেটিক্স হচ্ছে এক ধরনের
আম, এক ধরনের সূত্রভিত্তিক রিজনিং, মানে একটা চিহ্ন দিলে দুইটা এক জায়গায় হবে, যোগ হবে, আর একটা চিহ্ন দিলে বিয়োগ হবে, এটা এক ধরনের রুলস বেসড মানে রিজনিং। তো ম্যাথমেটিক্স কিন্তু রিজনিং। হ্যাঁ, মানে আমি ওটি বলছি প্যারাডাইম শিফট, যে বিভিন্ন ধরনের রিজনিং হচ্ছে, হ্যাঁ, তো আমরা নতুন ধরনের রিজনিং এর দিকে যাওয়ার এরকম না, নতুন নতুন রিজনিং এর জায়গা কিন্তু অনেক জায়গাতে হয়েছে। যেমন আপনি আমরা যেটাকে কল্পবিজ্ঞান বলি, এই কল্পবিজ্ঞান আসলে কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম সায়েন্স, যেখানে আজকে কল্পনা করি কালকে সেটা বাস্তব হয়। জুল ভার্ন অঙ্ক করে প্রমাণ করতে পারেন নাই বলে সাবমেরিনের আবিষ্কারক তিনি না, কিন্তু সাবমেরিন যে হতে পারে এটা তো জুল ভার্ন লিখেছেন। তারপরে রকেট যে হতে পারে এটা তো জুল ভার্ন লিখেছেন। তখন জুল ভার্ন কি সায়েন্টিস্ট? না, তাকে জুল ভার্ন সায়েন্টিস্ট না, জুল ভার্ন আসলে কল্পকাহিনী লেখক। তো কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু সায়েন্সের একটা সুবিধা হচ্ছে সায়েন্স তার পুরনো নলেজের উপর বেস করে নতুন চিন্তাটাকে দাঁড় করায়। তো সে যখন একটা তত্ত্বকে নাকচ করে, দেখা যায় ওই তত্ত্বেরও কিছু কিছু অংশ ঠিক থাকে আর কিছু কিছু অংশ বাতিল হয়ে যায়, পুরোপুরি বাতিল হয় না। পুরো জিনিসটা একটা ইভলিউশন হয়, কিন্তু পুরোপুরি বাতিল হয় না, কারণ সায়েন্সের পেছনে রিজনিং থাকে। তো পরিপূর্ণ মিথ্যা কিংবা পরিপূর্ণ ভুল আসলে সায়েন্সের মধ্যে থাকে না, না সেটাও হয়, খানিকটা ভুল সেটা হয়, যেটা হচ্ছে যে কোয়ান্টাম ফিজিক্সে যখন জাম্প করলো তখন তো অ্যাবসলিউটলি কন্ট্রাডিক্টরি, খুব অপোজিট। হ্যাঁ, যেমন ধরেন স্ট্রিং থিওরি, আপনি কিভাবে স্ট্রিং থিওরিকে প্রমাণ করবেন আসলে? না, যেমন ধরেন আপনার ডিটারমিনিস্টিক যে ফিজিক্স আর সাথে আপনি প্রবাবিলিস্টিক ফিজিক্সের লোকজন শুধু আমাদের আলোচনাটা বুঝবে। হ্যাঁ, কিন্তু ধরেন মানুষ যে চিন্তা করে, এই চিন্তা দিয়ে সে আসলে মহাবিশ্বকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। অণুপরমাণুর চলাচলের যে প্রক্রিয়া, এটাকে নানান ভাবে সে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কেউ বলেছে এটা এইভাবে আছে, কেউ বলেছে এটা এইভাবে আছে, কেউ বলেছে এটা এরকম, কেউ বলেছে এটা ওইরকম, এবং উভয় পক্ষে গণিত দিয়ে নিজেদের জায়গাটিকে ঠিক রাখার চেষ্টা করেছে। এবং দেখা গেছে এটাকে ইউনিফিকেশনের জন্য কিছু লোক চেষ্টা করেছেন, যে এই থিওরি আর ওই থিওরি সব এক জায়গায় করে একটা ইউনিফাইড থিওরি। এটাই আসলে জ্ঞানের চর্চা, থিসিস অ্যান্টিথিসিস। হ্যাঁ, এটাই জ্ঞানের চর্চা। তো আমি এখন একটু মিডল এজের দিকে যদি যাই, আমরা যেহেতু এনশিয়েন্ট ওয়ার্ল্ডের সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল নিয়ে কিছু কথা বললাম, মিডল এজে এসে আমি যে জায়গাটায় প্রথম ফোকাস করতে চাই, সেন্ট অগাস্টিন, উনি যেহেতু একজন কাইন্ড অফ কি পাদ্রী ছিলেন, সো উনি চার্চ, ফিলসফি, এই আইডিয়াগুলোকে সমন্বিত করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। আর ওখান থেকে গিয়ে যেটা আমরা দেখলাম, থমাস অ্যাকুইনাস ওনারা যখন রিয়ালিজমের আইডিয়াতে নিয়ে আসলেন, সেটা অগাস্টিনের সাথে মোটামুটি যায়। বাট যখন আপনার রোজেলাইনাস এবং ওনার গ্রুপ অফ পিপুলরা এই নমিনালাইজেশনের দিকে গেলেন, যে ইন্ডিভিজুয়াল, তখন কি কিন্তু কোয়েশ্চেন চলে আসলো রিলিজিয়নের সাথে, মানে চার্চের সাথে সংঘাতটা, এবং ইন্ডিভিজুয়াল। পশ্চিমা পৃথিবীর এই মধ্যযুগের সংঘাতটা কিন্তু মূলত আসলে তাদের ধর্মের সঙ্গে তাদের রাষ্ট্রের সংঘাত বা ব্যক্তির ওই জায়গাটায় যদি আপনি একটু এলাবোরেট করেন। এবং এখানে খুব সর্বব্যাপী একটা ক্ষমতার অধিকারী ছিল চার্চ, এবং এই চার্চ বা এই রিলিজিয়নের যে প্রভুত্ব, এটা কিন্তু সৃষ্টি হয়েছিল রোমান শাসকদের ধর্মগ্রহণ এবং রোমান শাসকদের পৃষ্ঠপোষকতায়, যে কারণে রোমের ভেতরে ভ্যাটিকান হয়ে গেছিল পুরো ক্যাথলিক বিশ্বের প্রধানতম সেন্টার, এবং সেইখান থেকেই তাদের শিক্ষা, তাদের সবকিছু নিয়ন্ত্রিত হতো। পুস্তক যদি ধর্মবিরোধী হয়ে যায় কিনা এটা নিয়ে তারা চিন্তিত হতেন। ডারউইনের বিরোধিতা তো মুসলিমরা বা অন্যরা কেউ করে নাই, খ্রিস্টানরাই করেছে। ডারউইন ঠিক বলে নাই। গ্যালিলিওর বিরোধিতা কে করেছে? ওই পশ্চিমা বিশ্বই করেছে, এবং পশ্চিমা বিশ্বের মেইন রিলিজিয়ন তো ক্রিশ্চিয়ানিটি হয়ে গিয়েছিল, দাঁড়িয়ে গিয়েছিল। মধ্যযুগে মূলত ক্রিশ্চিয়ানিটি পশ্চিমা বিশ্বের ধর্ম ছিল, এবং একটা কথা প্রচলিত ছিল যে ঔপনিবেশিকরা এক হাতে বন্দুক আর এক হাতে বাইবেল নিয়ে প্রবেশ করে বিভিন্ন জায়গাতে, এবং শেষ পর্যন্ত বাইবেলটা থাকে প্রজার হাতে আর বন্দুকটা থাকে তার হাতে। এটা কিন্তু একটা প্রচলিত কথা, এবং এটা আবার পশ্চিমাদেরই কথা। তো সংঘাতটা আসলে ছিল এই জন্য যে চার্চের একটা সর্বব্যাপী ক্ষমতা, চার্চ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, চার্চ রাজাকে অথরাইজ করে যে এই রাজা ঠিক আছে, এই রাজা ভুল, চার্চ স্বর্গের টিকিট বিক্রি করে, চার্চ যুদ্ধ ঘোষণা করে। ক্রুসেড তো রাষ্ট্রের ঘোষণা করা যুদ্ধ, ক্রুসেড তো চার্চের ঘোষণা করা যুদ্ধ। এবং এই মধ্যযুগের একদম শেষ প্রান্তে এসেও, এই আজকে থেকে 300 বছর আগেও কিন্তু স্বর্গের সার্টিফিকেট বিক্রি হয়েছে। পোপ স্বর্গের সার্টিফিকেট বিক্রি করেছেন, বলেছেন যে যুদ্ধে গেলে এই যে তোমার জন্য, এবং সেই স্বর্গের সার্টিফিকেট বেশি দামে কেনা যেত, মানে বেশি টাকা দিলে আপনি স্বর্গে বেশি জায়গা পাবেন, বেশি কিছু পাবেন, কম দিলে কম পাবেন। এবং এই টাকাটা আবার যুদ্ধে ব্যবহৃত হয়েছে, চার্চের উন্নতিতে ব্যবহৃত হয়েছে। ফলে এই যে সংঘাতটা তৈরি হয়েছিল, এই মূল সংঘাতটা আসলে তৈরি হয়েছে জ্ঞান বিজ্ঞানের চর্চা যখন শুরু হয়েছে, মানুষ তখন
এই শুধুমাত্র নির্দেশ ভিত্তিক জ্ঞান বা নির্দেশ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে সরে যাওয়ার চেষ্টা করেছে পশ্চিমারা, এবং তারা উপলব্ধি করেছে যে চার্চ আসলে ঠিক তাদেরকে শুধুমাত্র যে একটা উন্নত জীবনের গল্প শোনায় ব্যাপারটা তা নয়, অনেক ক্ষেত্রে শোষণও করে, এবং তারা শোষক রাষ্ট্রের পক্ষে দাঁড়ায়, শোষক রাজার পক্ষে দাঁড়ায়। সো আমি যদি ওইখান ফলে থেকে ধনী গরিবের যে সংঘাত, হ্যাঁ। জ্ঞানী আর মূর্খের যে সংঘাত, স্বাধীনচেতা মানুষ এবং পরাধীন মানুষের যে সংঘাত, এই পুরো জিনিসটাই তখন চার্চ এবং রাষ্ট্রের সংঘাতে বা চার্চ এবং জনগণের সংঘাতে পরিণত তো হয়েছে। চার্চ যদি তখন ওরকম একটা কাইন্ড অফ ইভিল রোল প্লে না আমি ইভিল রোল বলবো না, আমি বলবো যে অ্যান্টি সোশ্যাল কিংবা ঠিক আছে, মানে অ্যান্টি পপুলার রোল, মানে অ্যান্টি পিপল রোল। ওকে, হ্যাঁ, মানে যেটাই ওয়ার্ডটা যেটাই হোক, মানে একটা কাইন্ড অফ নেগেটিভ ওয়ার্ড, ইভিল চার্চের ভাষা, ইভিল চার্চের হ্যাঁ, ভাষা। এই জন্য এই ওয়ার্ডটা আমি ইউজ করলাম। যাই হোক, তো মানে একটা এরকম রোল যেটা নট সো গুড, সেটা যদি প্লে না করতো তাহলে কি আমাদের ওয়েস্টার্ন হিস্ট্রির ইয়েটা কি ডিফারেন্ট হতে পারতো? হ্যাঁ, ডিফারেন্ট হতে পারতো, কারণ এরপর থেকে আমরা রেনেসাঁ সবকিছু মিলিয়ে কিন্তু দেখছি যে আলটিমেটলি রিলিজিয়নের উপর কি বিশাল অর্থক্ষয় হয়েছে, কি বিশাল অপচয় হয়েছে। আপনি যদি আজকে সাহিত্য পড়েন, আপনি দেখবেন পশ্চিমারা এটা নিয়ে লিখছে, এই যে দা ভিঞ্চি কোড কিংবা এই যে অ্যাঞ্জেলস এন্ড ডেমন্স, তারপরে তার যে আরো বইগুলি আসছে, হ্যাঁ, লস্ট সিম্বল, এই সবগুলির মধ্যে যে গল্প, এই গল্প কিন্তু এই মধ্যযুগের ওই সংঘাতের গল্প, এবং সেই সংঘাত থেকে নাইট টেম্পলারদের ধ্বংস হয়ে যাওয়া, সেই সংঘাত থেকে সিক্রেট ব্রাদারহুড তৈরি হওয়া, সেই সংঘাত থেকে একটা গ্রুপের সমস্ত পুরুষকে হত্যা করা, তাই না, একটা সো কল্ড হোলি গ্রেইলের জন্য এক ধরনের অন্তর্ঘাতমূলক সমাজ তৈরি হয়ে যাওয়া, এই কথাগুলি তো আমরা লিখছি না, এই কথাগুলি তারাই লিখছে। কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা এব্রাহামিক ফেইথ, মানে গ্লোবালি যদি আমরা চিন্তা করি যে যারা কি বলে, এটা মধ্যপ্রাচ্যের একটা নির্দিষ্ট অংশে গড়ে ওঠা ধর্মীয় বিশ্বাস, মানে সিমিলার টাইমে তো ইসলামও এক্সপ্যান্ড করেছে, সো সেই জায়গাটাতে সিমিলার টাইমে তারা লড়াই করছিল তাদের অন্ধকার দূর করার জন্য, তাদের সমাজে যে অন্ধকার তৈরি হয়েছিল সেটার জন্য, আর ওই একই সময় ইসলাম আসলে এক ধরনের আলোর বার্তা বিতরণ করছিল মধ্যপ্রাচ্যে এবং এশিয়াতে। মূলত তো আমরা এশিয়া, যারা মুসলিম ধর্মাবলম্বী, আমাদের ধর্মের তো সূচনা মিডল ইস্ট, এবং সেখান থেকে এশিয়াতে আমরা প্রথমে ছড়িয়েছি, তারপরে ধীরে ধীরে আমরা গেছি, এবং ইউরোপের একটা প্রান্তে ঢুকে আমরা বেশি দূর অগ্রসর হতে পারি নাই। মানে আমি বলছি না যে কনকারার, আমি বলছি ধর্মের বিস্তারের জায়গাতে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে ওই সময় খুব আধুনিক একটি অবস্থানে কিন্তু ওই সময় ইসলাম ছিল। তো আমার ওইখানে একটা পয়েন্ট জাস্ট আপনি বলতে বলতে, কারণ যখন চার্চ আপনাকে বাধ্য করার চেষ্টা করছে, সেই সময় আমাদের ধর্ম আমাদেরকে বলছে আপনি ইন্ডিভিজুয়ালি আল্লাহর কাছে, আমাদের তো সেন্ট্রাল কোনো চার্চ বা পোপ নাই না, এবং আপনি ইন্ডিভিজুয়ালি আল্লাহর কাছে প্রতিদিন আপনার বাসার মধ্যে নত হতে পারবেন, আপনি নামাজ পড়তে পারবেন, পৃথিবীর যে কোনো জায়গাতে দাঁড়িয়ে আপনি যে কোনো অবস্থানে আপনি স্রষ্টার উপাসনা করতে পারবেন। আপনার উপাসনা করার জন্য কোনো শিক্ষা দীক্ষা কিংবা কোনো ডিগ্রি, কোনো অভিজাত বংশ হওয়ার প্রয়োজন নাই। একজন কৃতদাস মসজিদের উপর দাঁড়িয়ে আজান দিতে পারে। এই যে চিন্তা, এই চিন্তা তো ওই সময়ে, আমি বলবো যে ওই সময় এটা অবিশ্বাস্য, কারণ ওই সময় ইউরোপ এই চিন্তা করতেই পারে না। এই চিন্তা তাদের মধ্যে নাই যে একজন অনভিজাত ব্যক্তি, কোনো শিক্ষা নাই, চার্চ কর্তৃক অথরাইজড না। এইখানে এসে মিডল ইস্টে কি বলা হলো? মিডল ইস্টে বলা হলো আপনাদের মধ্যে সৎ লোকটাকে ইমাম নির্বাচিত করেন। চার্চ তো সেটা বলে নাই, চার্চ বলছে চার্চের প্রসেসের ভিতর দিয়ে গিয়ে হইতে হবে। ফলে সম্পূর্ণ একটা বিপরীত এবং অনেক উদার চিন্তা নিয়ে ওই সময় যে ধর্মপ্রচার হয়েছিল মুসলিম ধর্মের, এটা কিন্তু আসলে ওই সময়ের মানুষের জন্য এটা একটা সম্পূর্ণ, এটাকে আপনি প্যারাডাইম শিফট বলতে পারেন, যে আপনার মাঝখানে কোনো পুরোহিত দরকার নাই, আপনি সৎ লোক হলে আপনি ইমামতি করতে পারেন, আপনি বয়োজ্যেষ্ঠ হলে ইমামতি করতে পারেন, আপনি কাজের মধ্যে থেকেই গিয়ে আপনি ইবাদত করে আসতে পারেন, আপনার জন্য কোনো বিশেষ আয়োজনের প্রয়োজন নাই। এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্নতর ব্যাপার ছিল। গোত্রে গোত্রে বিবাহ হতে পারে, নারীকে আগের মতো ভেড়া আর গরুর সাথে গোনা যাবে না, এই জিনিসগুলো তো ছিল না। তো আমি মনে করি যে খুবই আধুনিক একটা জায়গায় তখন ছিল এই প্রাচ্যের এই ধর্ম। অথচ একই এব্রাহামিক ফেইথের ক্রিশ্চিয়ানিটি তখন কিন্তু লড়াই করছে এক ধরনের অন্ধকারের মধ্যে, সেই অন্ধকারকে তারা স্বীকার করেছে। এই বই তো আছে এটা। আমরা তো সোফিস ওয়ার্ল্ড নিয়ে আলাপ করছি, একটা 14 বছর বয়সের মেয়ের কাছে একজন দার্শনিক চিঠি লেখেন। এই বইটা আমার কাছে এই জন্য ভালো লাগে যে এখানে উনি খুব নৈর্ব্যক্তিক ভাবে বিষয়গুলি বলেছেন। এখানে উনি কারো পক্ষ নিয়ে কিছু বলেন না, যদিও চিন্তাটা পশ্চিমা, কিন্তু ইতিহাসটা উনি বলে গেছেন কি ঘটেছে, এখানে কারো পক্ষ নেওয়ার চেষ্টা করেননি। না, আমি আপনার পয়েন্ট থেকে একটা জিনিস, একটা ক্লু আসছিল, সেটা হচ্ছে যে রোমান এম্পায়ার
কাইন্ড অফ হয়তো এটাকে ধর্মটাকে তাদের কন্ট্রোলে রাখতে গিয়ে এটাকে না, সেন্ট্রালাইজ রাষ্ট্রকে তারা কন্ট্রোল করতে চেয়েছিল, রাষ্ট্রকে, কারণ হ্যাঁ। রোমানরা তাদের রাষ্ট্র বিস্তার করেছিল একদম মিশর থেকে শুরু করে ইংল্যান্ডের কোনা পর্যন্ত। আপনি তো নিশ্চয়ই জানেন যে এই ব্রিস্টল এইসব এলাকাতে তাদের রোমান বাত আছে, রোমানরা এই পর্যন্ত এসে ঢুকেছিল। তো এবং রোমান এক ধরনের চিহ্ন টিহ্ন পাওয়া যায়। তো রোমানরা এই যে ইউরোপের একটা বিরাট অংশ জুড়ে তারা ক্ষমতা বিস্তার করেছে, আবার এইদিকে তুরস্কের ভিতরে ঢুকেছে, এখন যেটা ইস্তাম্বুল, এটা তো রোমান সাম্রাজ্যের ভিতরে ছিল। ইস্তাম্বুল তো কনস্টান্টিনোপল এবং সম্রাট কনস্টান্টিনের রাজধানী, মানে কি বলবো, ঋতুকালীন রাজধানী, যে যখন একটা নির্দিষ্ট সময় এটা রাজধানী থাকতো। তো এবং কনস্টান্টিনোপল ইনভিনসিবল ছিল তার যে মেকিং এবং সবকিছুর জন্য। তো এই সব কিছু মিলিয়ে এত বিরাট রাষ্ট্র, সেখানে অনেক ধর্ম, অনেক গোত্র, অনেক ভাষা, ফলে রোমানদের একটা ঐক্য তৈরি করার খুব দরকার ছিল। এবং মূলত তো কনস্ট্যান্টিনের আগ্রহেই এই সিস্টেমটা তৈরি হয়েছিল, যে সিস্টেমের ভিতর দিয়ে এই মানে চার্চ কন্ট্রোলড স্টেট অথবা স্টেট কন্ট্রোল চার্চ এটা তৈরি হয়েছিল। তো এরপরে আমরা যদি একটু যাই যে আপনার এই মিডল ইস্টের এই যে সংঘাতটা, এই সংঘাতটা আমরা ফিলোসফির দুইটা লাইনের ভিতরে দেখলাম, যে একটা রেশনালিজম, যেটা দেকার্তে, স্পিনোজা, লাইবনিজ, ওনারা এটাকে ধারণ করলেন। এদিকে এমপিরিসিজম, যেটা জন লক, ডেভিড হিউম, ওনারা এটাকে ধারণ করলেন। তো আমাদের সেই শুরু থেকে আমরা দেখতেছি দুইটা গ্রুপ, তাই না? মানে সবসময় দুইটা বেসিক ভিন্ন ধারণের আইডিয়া এখানে প্রিভেইল করতেছে। এখন আমরা মডার্ন টাইমে দেখতেছি ওইদিকে যেমন ধরেন আপনার রিপাবলিক আছে, এদিকে ডেমোক্রেট আছে। মানে সবসময় যে দুই ওয়ানের 4টা 5টা 10টা আইডিয়া একসাথে মারামারি করে, না করে সেন্ট্রাল না, একাধিক আইডিয়াও মারামারি করেছে, কিন্তু প্রধান হয়ে যায় শেষ পর্যন্ত দুইটা। কারণ আপনি এটা সবসময় মনে রাখবেন যে খেলা যাই হোক, 20টা দল খেললো, একটা চ্যাম্পিয়ন একটা রানার আপ থাকে শেষ পর্যন্ত। তো এইখানেও ঘটনাটা এইভাবেই ঘটেছে। ওই একই সময় অন্যান্য চিন্তাও থাকে, কিন্তু সেই চিন্তাগুলো ঠিক প্রিভেইল করে না, মূল লড়াইয়ের মধ্যে থাকে না। তো যাই হোক, মানে থাকে না বলে আমাদের কাছে মনে হচ্ছে যে এরা দুইটা গ্রুপ। এবং এইখানে ধরেন আপনি যদি ইসলামে আসেন তাহলে দেখবেন এইখানে ইসলাম ফিক্স করে দিয়েছে। এত মানে ধর্ম নিয়ে দার্শনিক চিন্তার এত অবকাশ রাখে নাই। ধর্ম নিয়ে যারা দার্শনিক চিন্তা করেছেন তারা সুফিরা, তারা ধর্মকে তার এক ধরনের দর্শন থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু এই যে হাজারো রকমের চিন্তা ভাবনা তৈরি হওয়ার জায়গা থেকে প্রিভেন্ট করার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও কিন্তু মাযহাব তৈরি হয়েছে। মাযহাব তো এক ধরনের দর্শন, স্কুল অফ থট, না ওটা তো রিগার্ডিং রিলিজিয়ন, বাট এটা দর্শন। আপনি যেহেতু আমরা আমাদের ধর্মের মধ্যে দিয়ে পৃথিবীটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি যারা মুসলিম, তাই আমাদের কাছে কিন্তু আমাদের এই ধর্মকে নানানভাবে দেখার যে চোখ, সেটা এক ধরনের দার্শনিক চোখ। আচ্ছা, তো আমার এখানে কোশ্চেন যেমন এই যে আজকে জালালউদ্দিন রুমিকে বলা হচ্ছে যে ওয়েস্টার্নরা খুব পছন্দ করছেন, কিন্তু উনি তো তার কথার মধ্যে স্রষ্টাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ইসলামের আলোকে। হ্যাঁ, উনি তো একজন পায়াস মুসলিম হিসেবে আমাদের কাছে উনি সম্মানিত, কিন্তু উনি যে দার্শনিকভাবে ব্যাখ্যা করেছেন স্রষ্টার প্রতি প্রেম, ভালোবাসা, স্রষ্টাকে মূলত ভালোবাসার দৃষ্টিতে দেখার উনি চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু এই বিষয়টা তো আসলে এক ধরনের ধর্মীয় দর্শন। সো আমি এখানে যে কোয়েশ্চেনটা করতে চাইছিলাম, যে রেশনালিস্টরা যেখানে হচ্ছে বলতেছে যে রিজন হচ্ছে সোর্স অফ নলেজ, মূলত যে রিজন নিয়ে আমরা অনেকবার কথা বললাম, হোয়ারাজ এমফিসিরিস্টরা যেটা বলতেছেন যে আমাদের সেন্সরি এক্সপিরিয়েন্স, যেটা পারসেপচুয়াল অর সেন্সরি এক্সপিরিয়েন্স, যেটা সেটা হচ্ছে সোর্স অফ নলেজ। এবং এই ডিবেটটা প্রায় 300 বছর চললো, যে আসলে সোর্স অফ নলেজ কোনটা, যেটা পরে ইমানুয়েল কান্ট এসে একটা সমন্বয় করলেন। আমার এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ইমানুয়েল কান্ট এসে সমন্বয় করলেন যে এটাকে পেয়ার অফ গ্লাস মনে করো, দুইটা গ্লাস মিলে তুমি দেখতেছো, হ্যাঁ, সো তোমার রিজনও একটা সোর্স, তোমার এটাও একটা সোর্স। আমার প্রশ্ন দুইটা, একটা হচ্ছে ইমানুয়েল কান্টের আগের জায়গাটাতে যদি যাই, সো আপনিও কি রিজন এবং এই সেন্সরি ডিবেটের ভিতরে কোনো একটা পক্ষে যাইতেন, নাকি ইমানুয়েল কান্টের মতো এটাকে সমন্বিত আমি তো দার্শনিকও না, আমি একজন পাঠক, মূলত আমি জানতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে জানতে, কারণ আমার কাছে মনে হয় যে পৃথিবীটা জানার জন্যই তো আমি তো এখানে কেন এসেছি, আমি জানতে চাই, বুঝতে চাই, এবং এর মধ্যে দিয়ে আমি আসলে বৃহত্তর সত্যকে আবিষ্কারের একটা চেষ্টা করি। তো আমি বলবো যে আমি আজকের অবস্থানে দাঁড়ালে আমি আসলে এই দুইটা শুধু চশমা না, আমার কাছে মনে হয় যে আমার 1000 চশমা থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এই 1000 চশমার মালিকই মানব জাতি, এবং 1000 চশমা কোনো না কোনো মানুষই চোখে দেন। ফলে মানুষের যে সত্যতা এবং মানুষের যে শ্রেষ্ঠত্ব, এটাকে অস্বীকারের কোনো জায়গা নেই। ফলে তার এই চিন্তার ভিন্নতাকে মেনে নেওয়ার মধ্যে হচ্ছে মানবিক হয়ে ওঠা। তাই 2টা হোক বা 3টা হোক, তাতে আমার কিছু আসা যায় না।
আর আমি তিনটাকেই বাছাই করে দেখবো যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আমার বেশি মনোভূত হয়, কোনটা হয় না। এবং এইখানে আমি মানুষকে স্বাধীনতা দিতে চাই। কিন্তু 300 বছরের এই ঝগড়াঝাটিকে আসলে নিরসন হয়েছিল আপনার ওই কথার মধ্যে, যে মেনে নাও, দুই পক্ষই দুই পক্ষের অস্তিত্বকে মেনে নাও, স্বীকার করো, একসাথে কাজ করো। তো ইউনিফিকেশনের বিষয়টা সবসময় মানুষের জন্য উপকারী হয়েছে। তা আমার কাছে মনে হয় যে এই দার্শনিক ঐক্যে পৌঁছানোর যে চেষ্টাটা, বাট এটা কি দার্শনিক এফোর্ট থেকে সম্ভব হয়েছে নাকি কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে? এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই পশ্চিমা সভ্যতা এবং সমাজ, এই লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কারণ তারা দেখছিল তাদের সামাজিক অস্থিরতা বাড়ছে, তাদের জ্ঞানী মানুষের মধ্যে বিভেদ বাড়ছে, তাতে করে আসলে তাদের ক্ষতি হয়। একটা সমাজের জ্ঞানী মানুষের বিভেদ বাড়লে সেই সমাজ সঠিক চিন্তা, সঠিক বুদ্ধির দিকে অগ্রসর হয় না। কারণ জ্ঞানী লোকেরা তোমার লড়াই করছেন, এ বলে ডাইনে যাও, বলে বামে যাও, বলে সোজা যাও, বলে পিছিয়ে যাও, বলে দাঁড়িয়ে থাকো, তাতে করে অগ্রসরতা এবং প্রগতি ক্ষতিগ্রস্ত হয়। আমার ধারণা যে এই জায়গাটার থেকে আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, ফ্রম রিয়ালিটি, যে এই লড়াই করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা তাহলে পুরো জিনিসটাই আবার কনফ্লিক্টিং হয়ে দাঁড়াইলো না, যখন আমরা বলতেছি যে ভিন্ন রকম চিন্তাকে আমরা নার্চার করতে চাই, আবার বলতেছি প্রগতির জন্য এত রকম ভিন্ন চিন্তা চিন্তাকে দরকার আপনি নাই, নার্চার তুমি এক করবেন। জায়গায় আসো। ভিন্ন চিন্তাকে নার্চারিং কেমন? ভিন্ন চিন্তা হচ্ছে একটা বাগানের মতো, যে 100 গাছ একটা বাগানের মধ্যে থাকতে পারে, কিন্তু মালির কাজ হচ্ছে সব গাছকেই বাঁচিয়ে রাখা। তো পশ্চিমারা পরে টের পেয়েছে যে একই গাছের বাগান তৈরি না করে অনেক গাছের একটা বাগান তৈরি করে রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে এটাকে নার্চারিং করলে অগ্রসর হওয়াটা অনেক সহজ হয়। বাগানের উদাহরণটা তো সোজা, কারণ একটা ফুল আর একটা ফুলের সাথে সংঘাত করে না, শুধু ফুল হবে কেন? আপনি ফুল গাছের বাগানের মধ্যে একটা কাঁঠাল গাছ লাগিয়ে দিলে হ্যাঁ, বাট ওদের কারোর সাথে সংঘাত নাই। আছে সংঘাত এক ধরনের, একটার অস্তিত্ব আর একটা অস্তিত্বকে বিপন্ন করতে পারে, একটা সৌন্দর্য আর একটার চেয়ে বেশি হতে পারে, একটা রাতে গন্ধ দেয়, একটা দিনে গন্ধ দেয়, একটা কাঁটাযুক্ত একটা কাঁটাযুক্ত না। ফলে এক ধরনের সংঘাত বা এক ধরনের বৈপরীত্য আছে, কিন্তু ওদের মারামারিতে ধরেন একজন টিকে গেল, একজন টিকলো না, কিন্তু বাগান মালি বাইরের থেকে ইন্টারফেয়ার করে সে হয়তো ডিটারমিন করে দিচ্ছে যে তুমি এইটুকুতে থাকো, তুমি এইটুকুতে থাকো। সো এই সময়টাতে এসে কি আসলে এটাই হইলো যে রাষ্ট্রীয় অথবা বড় কোনো শক্তি এসে দার্শনিকদেরকে বললো যে বাবা তোমরা এই বাগানের ফুল, তোমরা এইটুকু বাউন্ডারির মধ্যে থাকো? রাষ্ট্র শক্তি আসলে বলেছে সেইটা না, বরং দার্শনিকরা রাষ্ট্রকে একসময় প্রভাবিত করতে শুরু করেছে। কারণ এই দর্শনগুলি পশ্চিমা শাসকদেরকে নানানভাবে প্রভাবিত করেছে। আপনি যদি আজকে চিন্তা করেন, কার্ল মার্কসের দর্শন দিয়েই তো প্রভাবিত হচ্ছে। কার্ল মার্কস আমি দার্শনিকই মনে করি। হ্যাঁ, কার্ল মার্কসের কথা আমরা আসবো একটু পরে আসবো। কার্ল মার্কসের দর্শন দিয়ে একটা পৃথিবীর একটা বিরাট অংশ প্রভাবিত হয়ে কমিউনিজম, সোশ্যালিজম এগুলো তৈরি করলো। হ্যাঁ, কি বলে, আমাদের হিটলার তো জার্মান দার্শনিক কান্টের একজন ভক্ত ছিলেন, এবং উনি মনে করতেন যে তার কথা ঠিক। তো এরকম রাষ্ট্রের শাসকেরা বিভিন্ন ক্ষেত্রে দর্শন দ্বারা প্রভাবিত হয়েছেন। ফলে দার্শনিকরাও দেখলেন যে রাষ্ট্রের উপরে প্রভাব বিস্তার করা যায়, শুধু আলেকজান্ডারই শেষ না। আমার কাছে এটাও মনে হয়েছে যে রাষ্ট্রীয় সুবিধা টুবিধা পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে দার্শনিকরাও রাষ্ট্রের সঙ্গে এক ধরনের ঐক্যে গেছেন একটা সময়, কিন্তু এটা পশ্চিমা বিশ্বে হয়েছে, আমাদের দিকে না। আমাদের এখানে কিন্তু আপনি ওইভাবে, আমাদের দার্শনিক কারা? আমাদের দার্শনিক কিন্তু এই পূর্বে ধর্মপ্রচারকরা আমাদের মূল দার্শনিক, আপনি লক্ষ্য করলে। হ্যাঁ, ওইদিকে কনফুসিয়াস থেকে শুরু করে ওনাদের গৌতম বুদ্ধ, আসলে ওনারাই আমাদের দার্শনিক। আমাদের বাট ইস্টের ফিলোসফিটাকে আমরা ফিলোসফি মনে করি না। ইস্টের ফিলোসফিকে আসলে পশ্চিমারা ফিলোসফি মনে করে না। তারা মনে করে যে এটা একটা মিডিয়েভাল বা তারও আগে একটা প্রাচীন প্রাগৈতিহাসিক কিছু। আমরা এটাকে তুলে ধরতে পারি নাই, আমরা হয়তো ক্ষমতায় নাই। আমরা কলোনি ছিলাম, আমরা কলোনি হয়ে যাওয়াতে আমরা আসলে আমাদের কোনো কিছুকে আমরা বিশ্বের যে জ্ঞান ভান্ডার সেখানে মর্যাদার সঙ্গে যুক্ত করতে পারি নাই। এটা আমাদের জন্য ক্ষতিকর। কারণ বাংলাদেশের মতো দেশে দেখেন 2500 বছর মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় ছিল কুন্দ্রনগর, ওয়ারেজ ওয়েস্টে তো 400 বছরের আগে হয়তো এরকম কোনো অর্গানাইজড বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। ওকে, সো আমি কান্টের প্রসঙ্গে যেহেতু ছিলাম, কান্টের একটা ইস্যু যেটা তিনি বলতেছেন যে সবাই রাইট এবং রং এর মধ্যে ডিফারেন্স করতে পারে, যেখান থেকে আমরা ইউনিভার্সাল মোরাল ল ডিফাইন করতে পারি। তো এইটা একটু ঝামেলাপূর্ণ কথা কিনা, যে সবাই যদি সবার মতো রাইট রং ডিফাইন করতে যায়, সবাই তো একটা জায়গায় পৌঁছাবে না। ইউনিভার্সাল মোরাল ল বেসিক্যালি রিলিজিয়ন। এই যে রিলিজিয়নের যে ধারণা, এটাই ইউনিভার্সাল মোরাল ল। তাই যদি হয়, রিলিজিয়নে কিন্তু মনে করে যে ইউনিভার্সাল মোরাল ল ক্রিয়েট করা সম্ভব। হ্যাঁ, তাই যদি হয় তাহলে দার্শনিকদের কাজ তো অনেক কমে গেল। মানে যদি আমি রিলিজিয়নকেই, তাহলে আমি সেটা, দার্শনিকরা বুঝতে পেরেছেন যে তাদের পক্ষে আর তো এই মানে দে ক্যান নেভার কাম টু দি পারপিচুয়াল ট্রুথ। আমি পারপিচুয়াল ট্রুথ বলবো না, আমি বলবো যে তারা তো এরকম সর্বময় ক্ষমতাবান একজন মানুষ হিসেবে আর দাঁড়াতে পারবেন না। কারণ
জ্ঞানের বহু ধারা উপধারা সৃষ্টি হয়েছে। ফলে দার্শনিকরা এক ধরনের ইউনিভার্সাল মোরাল ল তৈরি করার নামে দর্শনের প্রভুত্ব তৈরি করার চেষ্টা করেছেন। আমার কাছে এটা মনে হয়েছে পাঠক হিসেবে। আমি কোনো থিওরি থেকে বলছি না, এটা এই জন্য বলছি যে তারা ভেবেছেন যে ইউনিভার্সাল মোরাল লর ভিতর দিয়ে দর্শনের একটা প্রভুত্ব তৈরি করা সম্ভব হবে এবং দর্শন এক ধরনের বিশ্বাসে পরিণত হবে যে হ্যাঁ এটাই ঠিক, এটাই ভিতর দিয়ে আমাদের যাইতে হবে। ইউনিভার্সাল মোরালিটি বলে কিছু আছে, ইউনিভার্সাল মোরালিটি একটা আছে, সত্য মিথ্যা ভালো মন্দ এটা সৃষ্টির শুরু থেকে এক। আমরা ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, কোনটা ভালো? যেটা আমাদেরকে আসলে ক্ষতি করে না সেটা ভালো, আর যেটা ক্ষতি করে সেটা ভালো না, এরকম আমরা মনে করি। আবার আমরা ক্ষতিকর বস্তুকেও বাঁচিয়ে রাখি, কারণ ওই ক্ষতিকর কোনো বস্তু থেকে আমরা সুবিধা নিতে পারি। যেমন সাপের বিষ দিয়ে আমরা সাপের বিষের প্রতিষেধক তৈরি করি, এই জন্য আমরা সাপের চাষ করি, কিন্তু সাপকে ভয় পাই। তো আমাদের মধ্যে এরকম বৈপরীত্য এবং এক ধরনের বিপদের সঙ্গে বসবাসের একটা প্রবণতা আছে। কিন্তু সবকিছু মিলিয়ে ইউনিভার্সাল মোরাল ল কিন্তু এক ধরনের ফিক্স করাই আছে বহু আগে থেকে। যেমন আপনি যদি আদম আলাইহিসসালামের কাহিনী পড়েন, তার দুই ছেলে মারামারি করে একজন আরেকজনকে হত্যা করলো, হাবিল আর কাবিল। তো এই যে হত্যা ঠিক না, এটা তখনই ঠিক হলো যে এই যে হাবিল আর কাবিল মারামারি করলো, একজন আরেকজনকে মেরে ফেললো, এটা ঠিক না, হত্যা করা যাবে না। ইউনিভার্সাল না, তবে হত্যা তখন ঠিক, যুদ্ধক্ষেত্রে গিয়ে তখন তো অতটুকুই ইউনিভার্স, হাবিল কাবিল আর বাবা মা তাদের, তাই না? অতটুকুই তো ইউনিভার্স। বাট আপনি যুদ্ধক্ষেত্রে যখন আপনি হত্যা করেন তখন তো সেটা বীরত্ব। যুদ্ধক্ষেত্রে বীরত্বকেও কিন্তু আমরা পরে নানান ভাবে ডিফাইন করেছি, কিন্তু যুদ্ধক্ষেত্রে হত্যা বীরত্ব যে যত ডেফিনিশন আসে ওখানে তো একটা পার্টকে আমরা ভালো বলছি। শুধুমাত্র আমরা একটা ইউনিভার্সালি ওখানে একটা মোরাল ল তৈরি করেছি, সেটা বলেছে যে ইউনিভার্সাল হতো শব্দের কনটেক্সট ওয়াইজ, কেবলমাত্র আক্রান্ত হলে এবং আত্মরক্ষার্থে কেবলমাত্র আপনি হত্যা করতে পারবেন, আপনি আক্রমণকারী হতে পারবেন না। ফলে সকল যুদ্ধে আক্রমণকারী হচ্ছে অন্যায়কারী। বাট ওইটা তো হচ্ছে যেমন ধরেন এখন যার ডেফিনিশন আমরা যখন এই মুহূর্তে বলতেছে যে রাশিয়া বলতেছে আমি আক্রান্ত হইছি, না রাশিয়া তো বললেও হবে না, তো দূর থেকে তো একটা মানুষ দেখতে পায় যে কে আক্রমণ করছে। নেটো আমাকে বহুত দিন ধরে আমাকে না আপনাকে বিরক্ত করেছে, কিন্তু আপনাকে তো আক্রমণ করে না, আপনার উপরে তো গোলাগুলি করে না, আপনাকে তো মারে নাই। হ্যাঁ, আমি যদি এখন আপনাকে চর না দিই, আপনি একটা চর মেরে বললেন উনি আমাকে মারতো তাই আমি তাকে মেরেছি, আমি বুঝতে পেরেছি উনি আমাকে চর মারলেন। হ্যাঁ হ্যাঁ, তো এইখানেই তো ডিবেট ধরে যে একদল এখন তখন এই পক্ষে যাবে, তখনই মানুষ আপনার পক্ষে যাবে না, আমার পক্ষে আসবে। সবাই বলবে যে বয়সে বড় একজন মানুষ কোন চর মেরে দিলেন, এই কথা বলে যে ওনাকে চর মারা যাবে, মেরে দিলেন, এটা আপনার পক্ষে নাকি আমার পক্ষে আসবে। কিন্তু এটাই ঘটেছে রাশিয়ার পক্ষে, কিন্তু মানুষজন আসলে নাই, কোনো নীতিবান মানুষ এটা চিন্তা করতে পারে না যে যুদ্ধ করতে হবে কেন। রাশিয়ার শক্তি আছে, আলোচনা করতে পারতো, চাপ দিতে পারতো, কূটনৈতিক চাপ দিতে পারতো, স্যাংশন করতে পারতো, নানান কিছু করতে পারতো, তাদের নানান ধরনের অন্তর্যোগাযোগ আছে। এখনো কিন্তু ইউক্রেন রাশিয়ার থেকে খাবার আনছে, এক অদ্ভুত ব্যাপার, তারা খাদ্য চুক্তি স্বাক্ষর করছে এবং ইউক্রেনকে রাশিয়া খাবার বিক্রি করছে। তাহলে ব্যাপারটা দেখেন, এই যে লড়াইটা, এই লড়াইটা জাস্ট আর আনজাস্ট, এইখানে একটা আমরা তর্ক করতাম। আমি তো ইন্টারন্যাশনালি ডিবেট করেছি, আমাদের একটা খুব ফেভারিট টপিক ছিল নো ওয়ার ইজ জাস্ট ওয়ার, মানে কোনো যুদ্ধই জাস্টিফাইড না, কোনো যুদ্ধই শুধুমাত্র যুদ্ধ না। তো যুদ্ধের আসলে একটা আলাদা নিয়ম মানুষ তৈরি করেছে, কিন্তু সকল যুদ্ধে একটা ইউনিভার্সাল রুল আছে, সেটা হচ্ছে আপনি আক্রান্ত হলে আপনি ঠিক জায়গায় আছেন, আক্রমণকারী ভুল জায়গায় আছে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আপনি যুদ্ধে নারী শিশু হত্যা করতে পারবেন না, এটা একটা ইউনিভার্সাল ল, আজকে থেকে না বহু আগে থেকে। আপনি বেসামরিক মানুষকে হতাহত করতে পারবেন না। যুদ্ধকারী লোকেরা অনেক সময় এটা মানে না, কিন্তু মানে না বলেই যেটা ঠিক হয়ে যাবে ব্যাপারটা তা না। তো যুদ্ধেরও কিছু ইউনিভার্সাল ল আছে, দেয়ার আর সাম ইউনিভার্সাল ল, এটা অস্বীকার করা যাবে না। আচ্ছা, কান্ট নিয়ে আমার আরেক লাস্ট যে ইস্যুটা আছে সে হচ্ছে ফ্রি হওয়া, ফ্রিডম বা হু ইজ ফ্রি, এটার একটা ডেফিনেশন উনি দিচ্ছেন। আমি 4টা পয়েন্ট ওখান থেকে ফলো করতে পারছি। উনি বলতেছেন যে একটা পয়েন্ট প্রথম হচ্ছে ফলো প্র্যাকটিক্যাল রিজন, তুমি প্র্যাকটিক্যাল একটা রিজনকে ফলো করো। সেকেন্ড বলছে তুমি একটা মোরাল চয়েস বানাও। থার্ড বলতেছেন যে তোমার কনসিয়েন্সের সাথে, তোমার বিবেকের সাথে এটাকে অ্যালাইন্ড হইলো কিনা সেটা তুমি দেখো, কনফার্ম করো। অ্যান্ড ফোর্থ বলতেছে তুমি ভালো কাজ করো, ডু পিওর অ্যান্ড গুড থিংস। এই যদি হয় তাহলে ইউ আর এ ফ্রি পারসন। প্রশ্নটা হচ্ছে আমার অনেকগুলি অ্যাবস্ট্রাক্ট জিনিস দিয়ে উনি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে ব্যাখ্যা করেছেন। এখন কান্টের সাথে আমি চিন্তার বিরোধিতা করলে অনেক লোক আমাকে এখন বলবে যে উনি নিজের জ্ঞান দেখাচ্ছে, কিন্তু আপনি যদি এটাকে রিজনিং দিয়ে দেখেন তাহলে দেখবেন যে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস ফ্রিডম, সেটাকে উনি আরও 4টা অ্যাবস্ট্রাক্ট জিনিস দিয়ে ব্যাখ্যা করছেন। একটা হচ্ছে রাইট অ্যান্ড রং, এটা অ্যাবস্ট্রাক্ট। আরেকটা হচ্ছে ইয়োর কনসিয়েন্স, হোয়াট ইজ কনসিয়েন্স, কনসিয়েন্স একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। তো এতগুলো অ্যাবস্ট্রাক্টের উপর ভিত্তি করে আরেকটা অ্যাবস্ট্রাকশন আপনি যাচ্ছেন। ফলে ফ্রিডমকে আসলে যে এইভাবে ঠিক অ্যাচিভ করা যাবে, ব্যাখ্যা করা যায়, আমি নিজে এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে এটা এখানে কিছু। তবে আমার প্রশ্নটা ছিল ভিন্ন, যে উনি যে ফ্রির ব্যাখ্যাটা দিয়েছেন এবং ওয়েস্টার্ন কি বলে মানে এই যে মিডিয়া বলেন যাই বলেন, কান্টের থিওরি, কান্টকে তো খুব হাইলি তারা রিগার্ড করছে অ্যান্ড তারা এই ওয়ার্ডটাকে চুজ করছে। হোয়ারএজ বর্তমান সোসাইটিতে আমরা যে ফ্রিডমের ডেফিনেশনটা ফেস ভ্যালুতে নিচ্ছি,
সেটা তো ফার ফ্রম দ্য কন্ডিশনস কান্ট এখানে না না, এই কন্ডিশনে আমরা ফ্রিডমকে ডিসক্রাইব করি না। হ্যাঁ। আমরা এখন ফ্রিডমকে ডিসক্রাইব করি দুই ভাবে। একটা হচ্ছে বেসড অন পাওয়ার প্র্যাকটিস, অর্থাৎ আপনি কতটা সক্ষম আপনার শক্তি দেখাতে। আরেকটা হচ্ছে বেসড অন পলিটিক্যাল সিস্টেম, Okay. অর্থাৎ আপনার পলিটিক্সটা কেমন, আপনার পলিটিক্স কি আপনার রাজনীতিকে আপনার ব্যক্তির স্বাধীনতাকে অ্যালাউ করে কিনা। এখন সেই জায়গাতে গিয়ে আমরা ব্যক্তির কিছু অধিকার ঠিক করেছি এবং সক্ষমতার জায়গায় আমরা দেখতে চাই যে যে ব্যক্তি ফ্রি তিনি তার ফ্রিডম দেখাতে পারেন তখনই যখন তিনি তার পাওয়ার এক্সারসাইজ করেন। আমরা বলি যে কিছু মানুষ বেশি স্বাধীন, এই মানুষটা এত কিছু পারে, এই লোকটা আসলে স্বাধীন, উনি তার ইচ্ছা মতো চলতে পারে। ইচ্ছা মতো চলাই যে স্বাধীনতা না, এইটা আসলে আমাদের সমাজ এখন আমরা বুঝি না। আমরা মনে করি যে শক্তিশালী ব্যক্তি তার নিজের ইচ্ছায় চলবে, এটাই হচ্ছে ফ্রিডম। ফ্রিডম যে আসলে চেইন, ফ্রিডম যে আসলে বন্ডেজ মুক্ত হওয়া না, এই ব্যাপারটা আমরা বুঝি না। A free person is a person who is contributing to the society and bound by morality. তাহলে ধরেন যে রিলিজিয়ন যে হ্যাঁ, আইডিয়াটাতে তো- বলে যে তুমি আনুগত্য করো, তো এখানে তাহলে ধরেন যে আমরা ফ্রিডমের যত আইডিয়া নিয়ে কথা না, বলছি, আমরা যে কথা বলছি এগুলো তো ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ফ্রিডম ফ্রম অ্যানাদার হিউম্যান বিং। হুম, আমরা আরেকজন মানুষ দিয়ে প্রভুত্ব হওয়াটাকে পছন্দ করি না। আপনি আমাকে নিয়ন্ত্রণ করবেন, আমি আপনাকে নিয়ন্ত্রণ করব, এই জায়গাটিতে আমরা অপছন্দ করি। আমরা মনে করি আমরা উভয়ে এক ধরনের ঐকমত্যের ভিত্তিতে সামনের দিকে এগোবো, বাট আমি আপনাকে বাধ্য করতে পারি না যে আপনাকে ঝালমুড়ি খেতেই হবে, আপনি ফুচকা চাইলে খেতে পারেন। আমাদের ফ্রিডমটা কিন্তু এই জায়গাতে। আপনি যে জায়গায় প্রশ্নটা নিচ্ছেন এটা একটা জটিল, আপনি প্রশ্নটা করেন, আমি বুঝতে পেরেছি প্রশ্নটা, আপনি করেন। প্রশ্নটা ওইটাই যে আমরা যখন রিলিজিয়নের জায়গা থেকে যাচ্ছি, রিলিজিয়ন আমাদেরকে বলতেছে আনুগত্যের কথা। সো তখন আনুগত্যের কথা বলতে আমি ব্যক্তির আনুগত্য না, গডের প্রতি আনুগত্যই ধরেন, বাট সেটার মধ্যে যখন যাচ্ছে আমার কিছু লিমিটেশন তৈরি হয়ে যাচ্ছে, আমি এটা করতে পারবো পারবো না। সো আর এখন ফ্রিডমের যেটা আপনি বলেছেন সেই ডাইমেনশন ইজ ওয়েল আন্ডারস্টুড যে একজন আরেকজনের আনুগত্য করবে না বা ব্যক্তির দাসত্ব করবে না, কিন্তু এখানে যে বাউন্ডারিগুলো আছে যে আমি এইটার বাইরে যাব না, ওইটার বাইরে যাব না, সো দ্যাট আমি আরেকজনের কোনো হার্ম না করি, সো আলটিমেটলি কি একই কথা দাঁড়াচ্ছে? না, একই কথা দাঁড়াচ্ছে না। ইউনিভার্সাল মোরালিটির পক্ষে বরং রিলিজিয়ন অনেক বেশি, কেননা স্রষ্টা বা ধর্ম আমাদেরকে যা কিছু নির্দেশ করেছে আপনি দেখবেন তা মানুষের মঙ্গলের ধারণা থেকেই করেছে। এবং আমাদেরকে ধর্ম কি করতে নিষেধ করেছে? চুরি করতে নিষেধ করেছে, মাপে কম বেশি দিতে নিষেধ করেছে। আমাদেরকে ধর্ম বলেছে যে এতিম এবং বিধবাদের হক বা অধিকার যেন আমরা নষ্ট না করি, আমরা যেন দুর্বলের উপর অত্যাচার না করি, আমরা যেন কাউকে না ঠকাই, আমরা যেন কোনো মানুষের বা কোনো ব্যক্তির বা কোনো প্রাণীর অধিকারকে ক্ষুণ্ণ না করি। এবং পরিষ্কারভাবে বলা হয়েছে যে স্রষ্টা চাইলে স্রষ্টার সরাসরি যে নির্দেশ, সেই নির্দেশের কিছু কিছু জায়গা তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু আমি যদি আপনার এই ট্যাপটা চুরি করি এবং আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে স্রষ্টা ক্ষমা করবেন না। তার মানে ঘটনাটা কি? তার মানে আমাদেরকে সেই আচরণটাই করতে বলা হয়েছে যে আচরণটা করলে এই পৃথিবীতে আমাদের, এখন তো আমরা ওই এই পৃথিবীতে আমাদের জীবন সুন্দর হয়। তাহলে এই যে গড বলেন এটা করো না, এখন তো আমরা এটা মনে করে নিচ্ছি আমার ব্যক্তি স্বাধীনতা। না, এটা আমার ব্যক্তি স্বাধীনতাকে হস্তক্ষেপ না, বরং এটা হচ্ছে আমার ব্যক্তি স্বাধীনতাকে নিশ্চিত করার একটা উপায়। এই জন্য যে আমি এই ল দিয়ে বাউন্ড হলেই কেবল আমি আপনার এটা নিব না। আমার তো খুব সুন্দর লাগছে, আমার তো আপনার ফোনটাও চুরি করতে ইচ্ছে করে, তাই রাত আর এটাও চুরি করতে ইচ্ছে, কারণ আমি জাস্ট কথার কথা বলছি। হ্যাঁ, তো আমি এখন নিয়ে যাব, তাই কি উচিত না? তো এই যে উচিত না, আমাকে কে না করছে? আমার বিবেক না করছে। বিবেক আসলে কি? বিবেক আসলে আমার শিক্ষা। আমি যেভাবে বড় হয়েছি, আমাকে এই সমাজ, আমার বাবা মা, আমার শিক্ষক, আমার ধর্ম, আমার রাজনীতি আমাকে যেভাবে শিখিয়েছে, আমি সেটার একটা মিশ্রণ। সেই মিশ্রণ থেকে আমি বুঝি যে এটা আমার যতই ভালো লাগুক এটা আমি মূল্য প্রদান না করে নিতে পারি না, এই বইটা আমি হাতে করে এখান থেকে বের হয়ে যেতে পারি না। তো এইটাকে আমার ফ্রিডমকে ক্ষতিগ্রস্ত করলো নাকি আপনার এবং আমার দুজনেরই সমান ফ্রিডম নিশ্চিত করলো? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আপনি আমার এই ফোনটা নিতে পারবেন না, আপনার যতই ইচ্ছা করেন না কেন, আমার গাড়ির চাবিটা আপনি নিতে পারবেন না। হ্যাঁ, আমি হয়তো আপনার একটা দামি গাড়ি চালাই, আপনার ইচ্ছা হলে আপনার চাবিটা নিয়ে চলে যাবেন। এই যে পাচ্ছেন না, এটা আপনাকে আপনার সামাজিক শিক্ষা যেমন নিষেধ করছে, ধর্ম নিষেধ করছে। তো ধর্ম তাহলে আপনাকে কোথায় আপনার ফ্রিডম নষ্ট করলো? একটা জায়গাতে মানুষ বলে, আমি ওই অর্থে আমি বলবো না যে আমি কোনো ধর্ম প্রচারের ধরনের মানুষ তো না, আমি কোনো ওরকম জ্ঞানীও না, কিন্তু ধরেন একটা জায়গায় মানুষ বলে যে এই হালাল হারাম নিষেধ করে দিয়েছে, কেন আমি আমার যা ইচ্ছা খাবো। আজকে কিন্তু আপনি, এটা আপনার পার্সোনাল চয়েস, আপনাকে তো খেলে আপনি কালকে মরে যাচ্ছেন না, কেউ এসে আপনাকে একটা মেরে ফেলছে না,
কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে এই বিষয়গুলি আসলে নানানভাবে আমাদের শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। ফলে কিছু জিনিস না খেলেই ভালো। আজকে যে জুনোটিক ডিজিজের কথা আমরা জানছি, যে অনেক অসুখ আছে যেগুলো প্রাণীর শরীর থেকে আমাদের শরীরে আসে, বা করোনা নিয়ে তো কথাটা আছে। হ্যাঁ, এবং কিছু ডিজিজ আছে যেগুলি কিছু প্রাণী থেকে আসলে আমাদের বাঁচা কঠিন। যেমন এই যে আছে করোনা, যে বাদুরের শরীর থেকে এসেছে, বাদুর খাইস না আমাদেরকে বলেছে। তো বাদুর না খাইলে করোনা আসে না, এক অর্থে তো এটা ঠিক। তো এরকম অনেক কিছুই আছে যেটা আসলে আপনার ব্যক্তিগত চয়েসের উপরে। এটার জন্য আপনাকে কালকে কেউ শাস্তি দিবে না, মানা না মানো আপনার ইচ্ছা। এবং সেই কারণেই তো আমাদের জন্য পরকালে একটা পুরস্কারের কথা বলা হয়েছে, যে তুমি কিছু জিনিস যদি না মানো, পরকালের বিচার আচার হবে, তুমি সেটা ফেস করো। আমাদেরকে তো বলেছে। তো এটা তো আপনার ওই স্বাধীনতা তো ধর্ম আপনাকেও দিয়েছে না মানার। ধর্ম তো আপনাকে বিভিন্ন কিছু অস্বীকার করার স্বাধীনতা দিয়েছে বলেই পরকালে পুরস্কারের ব্যবস্থা রেখেছে। যদি আপনাকে বলতো যে শুধু শাস্তি আছে অথবা শুধু পুরস্কার, তা তো না। আর আপনার ইচ্ছা না হলে আপনি মানবেন না, এই স্বাধীনতা তো আল্লাহ আপনাকে দিয়েছে। তো আমরা তাহলে একটু মডার্নে চলে যাই। মিডল ইস্টে তো অনেকক্ষণ সময় কাটালাম, তো কান্ট নিয়ে তো অনেকক্ষণ আলোচনা হইলো। তো এই কান্টের পরে আমি যে জায়গাটা যাইতে চাই, যে রোমান্টিসিজম এরপরে যেটা নতুন উত্থান। সো মানুষ যখন এই যে রিজন নিয়ে এত বেশি রিজনের ওরশিপিং, তখন এটা তো অ্যাকচুয়ালি কাইন্ড অফ রিজনের ওরশিপিং এর একটা রেসপন্সে রোমান্টিসিজমের যে মুভমেন্টটা শুরু হলো, যে সব কিছু রিজন নিয়ে এত দরকার নাই, এর বাইরে ফিলিং, আবার এক্সপিরিয়েন্স ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন, যে এটা কি মানুষের ফ্যাটিক থেকে আসলো, যে রিজন নিয়ে ফ্যাটিক হয়ে গেল? না, রিজন থেকে ফ্যাটিক হয় নাই, শিল্প সাহিত্যের চর্চায় আসলে অনেক বিনিয়োগ হলো এবং সবসময় ছিল। কিন্তু মধ্যযুগ এবং তার পরবর্তীকালে দেখা গেল যে মানুষের সম্পদের বৃদ্ধিটা শুরু হলো, এবং শিল্প বিপ্লবের পরে তো আরও বেশি, কারণ মানুষ সম্পদ সৃষ্টি করতে শুরু করলো। এর আগে ছিল যে সম্পদ হচ্ছে কৃষি সম্পদ, সম্পদ হচ্ছে জমি, সম্পদ হচ্ছে বাড়ি, সম্পদ হচ্ছে ঘোড়া গরু। সম্পদকে জন্ম দিতে হয়, ওটাকে যত্ন করতে হয়, ওটাকে খাওয়াইতে হয়, নাহলে সম্পদ মরে যায়। কিন্তু চলে আসলো এমন সম্পদ, যে সম্পদকে যত্ন করতে হয় না, সুটকেসে রেখে দেওয়া যায়। টাকা, স্বর্ণমুদ্রা, হীরা, মণি, জহরত, এগুলো অনেক বেশি হলো এবং এগুলার এক্সট্রাকশনও তৈরি হলো। তো মানুষের হাতে যখন সম্পদ তৈরি হলো, মানুষ শিল্পে বিনিয়োগ করতে শুরু করলো, এবং এটাও এক ধরনের রিজনিং। শিল্প সৃষ্টির অজুহাত তৈরি করতে হবে। তখন একদল মানুষ বলতে শুরু করলেন যে না, শিল্পের জন্যই তৈরি করা যেতে পারে, বা শিল্প সৃষ্টি আমাদের একটা চেষ্টা, বা শিল্পকে অনুভব করি আমি, এটাই আমার একটা কৃতিত্ব, এই অনুভূতির মধ্যে আমার প্রাপ্তি। এবং ওইখান থেকে আমার মনে হয় যে এই ধারণাগুলির বিস্তৃতি, যে ঠিক আছে, কবিতা লিখি কবিতার জন্য, কবিতাকে বুঝতে হবে, গান বুঝতে হবে, শিল্প বুঝতে হবে, ভাস্কর্য বুঝতে হবে, প্রেম বুঝতে হবে, বন্ধুত্ব বুঝতে হবে, এরকম নানান চিন্তা মানুষের মধ্যে। এটা কি বলা যায় যে আপনি বলতে চাচ্ছেন যে এটা অনেকটা ইকোনমিক কন্ডিশন বা ইকোনমিক যে চেঞ্জগুলো আছে সেটা এটাকে ড্রাইভ করছে? হ্যাঁ, অবসর সবসময় মানুষকে আসলে চিন্তার সুযোগ দিয়েছে, এবং এই প্রযুক্তির যে বিস্তৃতি, যেটা গত আমি বলবো যে 400-500 বছরের ইতিহাস, মানুষ গত 400 বছরে প্রযুক্তিকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। তো এই 400 বছরে আমার কাছে মনে হয় যে এইটা হয়েছে, যে মানুষের অবসর বৃদ্ধি পেয়েছে, মানুষ চিন্তা করার অবসর পায়, মানুষ বেড়ানোর অবসর পায়, মানুষ বহু দূরে চলে যায়। আগে আমরা দেখতাম যে শুধু ইবনে বতুতা বেড়ায়, তাই না, শুধু হিভেনসাং বেড়ায়, শুধু নিকোলা মানুচি বেড়ায়, এমানসেন বের হয়ে যায়, কিন্তু সব ইউরোপিয়ান বের হয় না, কারণ ওই সুযোগই তার নাই, কাজ না করলে খাবে কি। কিন্তু মানুষের কাছে যখন অধিক অর্থ জমা হলো, অথবা পৃষ্ঠপোষক আসলো, স্পন্সররা আসলো, তখন মানুষ দেখা গেল যে না, ওই শিল্প সৃষ্টি করেও বেঁচে থাকা যায়, বেড়াতে বেড়াতেও বেঁচে থাকা যায়। এবং আমরা যে আজকের যুগের যে ট্রাভেলিং করি, আমরা কিন্তু ইবনে বতুতার চেয়ে বেশি ভ্রমণ করেছি, আমি আপনি, আমরা দুজনই এক অর্থে। হ্যাঁ, কিন্তু বিষয়টা আসলে ওই রকম। আর আগে যেটা হতো যে ট্রাভেলাররা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ওই জায়গাতে সে থাকতে হতো। এইভাবে দোভাষী ছিল না, ভাষা বুঝতো না, ভাষা শিখতে হতো। এক একটা ট্রাভেলার একটা জায়গায় গিয়ে 2 মাস 3 মাস 4 মাস থেকে ওই জায়গা সম্পর্কে লিখতেন, বুঝতেন, জানতেন, নিজের দেশের মানুষকে জানাতেন, কারণ এই জ্ঞানগুলি আবার ব্যবসা বিস্তারে তাদেরকে সাহায্য করতো। ওই দেশের লোক কি খায়, আচ্ছা তাহলে এটা তো আমরা উৎপাদন করি। এখন তো সেই পরিস্থিতি নাই, প্রযুক্তি আমাদেরকে এত কাছে এনে দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে চিন্তার অবসর তৈরি হওয়ার কারণেই শিল্পের প্রতি, ইন্ডিভিজুয়ালিজমের প্রতি, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতি, ব্যক্তির চিন্তাকে সম্মান করার প্রতি মানুষের চিন্তা ভাবনা আগের চাইতে
বেড়েছে, কারণ সে এখন চিন্তার অবসর পায়। সো এরপরে আমরা যে দার্শনিকের দিকে আগাইতে চাই, হেগেল। সো সে খুবই প্রমিনেন্ট ফিগার মডার্ন হিস্ট্রিতে, ফিলোসফির হিস্ট্রিতে। সো হেগেল যেটা করলো যে রোমান্টিসিজমের আইডিয়া যারা ধারণ করতেন অলমোস্ট সবারই থিওরিকে অলমোস্ট উনি ইউনিফাই করেছেন, অলমোস্ট বলা যায়। আর উনি যেটা মেইনলি প্রমোট করলেন সেটা হচ্ছে যে অ্যাবসলিউট স্পিরিট যে আইডিয়াটা, যে অ্যাবসলিউট স্পিরিট এবং অ্যাবসলিউট স্পিরিট সম্পর্কে ওনার অনেকগুলো বৈশিষ্ট্য আমি এখানে করার চেষ্টা করছি। উনি অ্যাবসলিউট স্পিরিট সম্পর্কে বলছেন এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট এন্টিটি। নাম্বার 2 বলতেছেন যে অরিজিনাল কজ, তারপর বলতেছেন ইউনিটি অফ অল সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ স্পিরিটস, এবং বলতেছেন লাস্টলি যে সব ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল জিনিস এখান থেকে অরিজিনেট হয়, এখানে ফেরত যায়। সো এই যে আইডিয়াটা মানে রেনেসার শুরু থেকে যেরকমভাবে এই আইডিয়াটাকে আপনার কাছে নতুন মনে হয়েছে? আমার কাছে নতুন মনে হয়, নতুন মনে হয় না। বাট হেগেল যেভাবে কয়েনিং করছেন এবং যে সময়টাতে, এই জন্য আমি আপনাকে কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম যে ওইরকম সময়ে তার এই ফ্রেজিংটা মনে হচ্ছে কাইন্ড অফ মোর স্পিরিচুয়াল গডের দিকে এই জিনিসটাকে। কারণ সামাজিক অস্থিরতা বৃদ্ধির কারণে পশ্চিমা সমাজ বিব্রত হতে শুরু করলো এবং তাদের সমাজ অস্থির হয়ে গেল, সমাজে নানান অনিয়ম দেখা দিল। তো তখন এক অর্থে এক পরম সত্তার অস্তিত্বকে স্বীকার করে নেওয়াটা খুব জরুরি হয়ে দেখা দিল। এবং হেগেলের এই চিন্তাটা মূলত একটি দার্শনিক আস্তিকতা। তিনি কিন্তু আসলে স্বীকার করে নিয়েছেন এক পরম সত্তা আছে, এক পরম বিন্দু থেকে আমরা উৎপন্ন হই এবং সেখানেই ফিরে যাই। এই কথাগুলো কিন্তু আসলে নতুন না, কথাগুলো পুরনো, বাট ওই সময় দার্শনিক সেলিব্রেটেড দার্শনিকের মধ্যে এবং সেলিব্রেটেড দার্শনিক হিসেবে উনি এই কথাগুলো বললেন এবং এটা বলে আসলে এই কথাগুলো শুধু বলেনই নাই, উনি যথেষ্ট প্রভাবশালী একজন ব্যক্তি। সেই অর্থে উনি বিদ্বৎ সমাজে এটার একটা বিরাট ফলোয়ারও পেলেন এবং তারা দেখলেন যে এই অস্তিত্বের স্বীকৃতি এক অর্থে ভালোর প্রতি, অ্যাবস্ট্রাক্টের প্রতি যে নির্দেশনামা আছে তাদের ক্রিশ্চিয়ানিটিতে, সেগুলোর প্রতি এক ধরনের ঘুরে ফিরে এক ধরনের আনুগত্য স্বীকার করার মতো। তো তারা আসলে ফিরে গেলেন আসলে সংস্কৃতি এবং ব্যবসা এবং পুঁজির সাথে ধর্মকে ইউনিফাই করার একটা জায়গাতে। সেখান থেকে আমি আবার যদি এখন আবার উল্টা দিকে যাই, মার্কস। সো হেগেল দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত যেটা বলা হয় যে হেগেলের ডায়ালেকটিক্সগুলোর উপরেই বেস করে মার্কসের ফিলসফি দাঁড়ানো, শুধুমাত্র অ্যাবসলিউট স্পিরিটটাকে বাদ দিয়ে। তো এই জায়গাটাতে আপনি কিভাবে দেখেন মার্কস অ্যাবসলিউট স্পিরিটটা এটা কেন বাদ দিতে গেলেন? বাদ বাকি সব যদি আপনি যদি মার্কসকে চিন্তা করেন, মার্কস যে ধর্মকে বা মার্কস যে অ্যাবসলিউট স্পিরিটকে বাদ দিতে বলেছেন, এটা তো ওয়েস্টার্ন চিন্তা ভাবনার অ্যাবসলিউট স্পিরিট, ওয়েস্টার্ন রিলিজিয়ান, ওয়েস্টার্ন ডমিনেন্ট রিলিজিয়ান। ওকে। তো মার্কসের যে ধর্মের প্রতি বিদ্বেষ বা ধর্মের প্রতি যে বিস্বাদ, এই বিস্বাদ কিন্তু সকল ধর্মের প্রতি না। এই বিস্বাদ কিন্তু হচ্ছে তার যে ধর্ম এবং তার ইউরোপে বিরাজমান যে ধর্মীয় অত্যাচার তার উপরে আসলে তার বিস্বাদটা। এবং সেইটাকে তিনি শুধু এই বিরোধিতা করতে গেলে তিনি চার্চের প্রবল বিরোধিতার শিকার হবে এবং তার নামে একটা হুলিয়া জারি হয়ে যেতে পারে, এইসব কথা তিনি চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে পরবর্তীতে সরাসরি ধর্মকে একক হিসেবে চিন্তা করে তার বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু মার্কস যে ধর্মীয় অত্যাচারের কথা বলেছেন, ধর্মের শোষণের কথা বলেছেন, এই সবই কিন্তু চার্চের শোষণের কথা। চার্চের, অর্থোডক্স চার্চের যে তীব্র শাসন এবং যে শাসন মার্কস দেখেছেন, এগুলোর বিরুদ্ধে মার্কসের কথাবার্তা। এবং ওইখানে উনি অ্যাবসলিউট স্পিরিটকে অস্বীকার করতে চেয়েছেন এই জন্য যে ওনার ওই সমাজে উনি দেখেছিলেন যে এই স্পিরিটের নামে ওনার সমাজে, ওই মার্কসের সমাজে শ্রমিকদেরকে শোষণ করা যায়। শ্রমিকদের অল্প খাবার দিয়ে বলা যায় তোমার ভাগ্যে এটাই ছিল। শ্রমিকদের চিকিৎসা না করে বলা যায় কি আর করবে, তোমার এই চিকিৎসা পাওয়া তো তোমার কপালে লেখে নাই। এইসব কথা চিন্তা করে মার্কস আসলে শ্রমিক শ্রেণীর ঐক্য তৈরি করতে হবে, এক ধরনের বিপ্লব সাধন করতে হবে, এক ধরনের সুষম সমাজ ব্যবস্থা যেখানে মানুষ তার কর্মের মূল্য পাবে, কেউ কারো কর্মের উপরে প্রফিট করবে না। অর্থাৎ উনি তো উদ্বৃত্ত মূল্যের বিরোধী, মার্কস তো উদ্বৃত্ত মূল্যের বিরোধী। এবং উনি বলেছেন উদ্বৃত্ত মূল্য যদি কিছু তৈরিও হয়, উদ্বৃত্ত মূল্য সামাজিকভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যেতে হবে। অর্থাৎ আমি যদি ডাক্তারি করে বেশি টাকা আয় করার একটা ব্যবস্থা করি, আমার ওই টাকাটা যে রোগীর আমি চিকিৎসা করেছি তার পিছনে ব্যয় হয়ে যেতে হবে, তাকে আবার ওষুধ কিনে দিতে হবে। মার্কসের চিন্তাটা কিন্তু অনেকটা এইরকম। এবং এটা রাষ্ট্র ঠিক করবে যে কে কতটুকু পাবে, কে কতটুকু পাবে না। এবং রাষ্ট্রের এই অর্থনৈতিক ডিস্ট্রিবিউশনের ক্ষমতাটাকেই উনি আসলে কমিউনিজম, বাকি তো আসলে না, বাকি তো শাসন ব্যবস্থা তো একই রকম, তাই না? কমিউনিজমে একটা পলিট ব্যুরো থাকে, একটা সংসদের মতো জায়গা থাকে, অনেক নেতারা একত্রিত হয়ে ভোটাভুটিতেই সিদ্ধান্ত নেয়, তাই না? ব্যাপারটা একই, প্রায় কাছাকাছি। কিন্তু যে জায়গাটাতে বিরাট বিরোধিতা, সেটা হচ্ছে পুঁজিবাদের যে এক্সট্রিম প্রফিট করার
আনলিমিটেড প্রফিট করার স্বাধীনতা আছে, সেখানে মার্কস এসে বাধা দিয়ে বললেন যে আনলিমিটেড প্রফিট করার স্বাধীনতা তোমার নাই, পুঁজির মালিক হলেই তুমি শ্রমের মালিক হতে পারো না, তুমি শ্রমিকের শ্রমের উপরে উদ্বৃত্ত মূল্য বসিয়ে তুমি বসে বসে বাড়িতে বসে প্রফিট করতে পারো না, এটা মার্কস বললেন। এবং ওই জায়গাটাতে ধর্মের প্রভাব ছিল বলে মার্কস এসে ধর্মকে অস্বীকার করলেন, কারণ এটা না করলে পরে ওনার বাকি সুষম বন্টনের জায়গাতে ওনাকে ভাগ্যকে স্বীকার করে নিতে হয়, এইটা তোমার কপালে নাই, এইটা বলার কোনো সুযোগ উনি রাখতে চান নাই। এটা একটা কারণ মনে হয়। মার্কসকে তো বলা যেতে পারে যে, যদি ফিলোসফার হিসেবে বলি, যে অন্য কোনো ফিলোসফার তো এত ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারেন না ইন প্র্যাকটিক্যাল সিনারিও। ইন প্র্যাকটিক্যাল সিনারিও মানে পলিটিক্সের উপরে এইভাবে প্রভাব বিস্তার করতে পারেন না। এর কারণ হচ্ছে ফিলোসফার অধিকাংশ ক্ষেত্রে কোনো অর্থনৈতিক সলিউশন দেন নাই। মার্কসের লেখার মধ্যে এটা একটা কারণ, কারণ রিয়ালিটিতে ওই যে পেঁয়াজের দাম দিয়ে আপনি আজকে কথাটা শুরু করেছিলেন, রিয়ালিটিতে পেঁয়াজের দাম যে সাধারণ মানুষকে প্রভাবিত করে এটা মার্কস বুঝতে পেরেছিলেন। ফলে উনি পেঁয়াজের দামের জায়গাটিতে স্পর্শ করেছেন মানুষকে, যে তুমি যে কম দামে পেঁয়াজ খেতে পাচ্ছ না এটার জন্য তুমি দায়ী না, তোমাকে কেউ শোষণ করে এবং তোমার এই কাছে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করে সে গুলশানে বাড়ি কিনে, এই জিনিসটা মার্কস বলে দিয়েছিলেন। তো এই জায়গাটাতেই আসলে মার্কস স্পর্শ করেছিলেন যে সাধারণ মানুষ আসলে দর্শনের এত বড় জায়গাতে পৌঁছাবে না, তাহলে তার ভাগ্য পরিবর্তিত হবে কিভাবে, তাহলে সমাজ ব্যবস্থা পরিবর্তিত হবে কিভাবে, সমাজে ভালো মন্দের জাজমেন্ট কিভাবে হবে, সমাজ ব্যবস্থাটা কিভাবে মানবিক হবে। তাহলে উনি চিন্তা করলেন যে যদি আমি এই জিনিসটা, আমার মনে হয়েছে এই জায়গাতে উনি আসলে ওই রিয়ালিটির জায়গাতে এসে মানুষকে বোঝাতে পেরে সক্ষম হয়েছিলেন। আমরা মুখে বলি যে সব মানুষ সমান, আমরা মুখে বলি যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, কিন্তু আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের ব্যবস্থা তো এটা স্বীকার করে না। স্পেশালি পুঁজিবাদ তো এটা একদমই স্বীকার করে না। পুঁজিবাদ মনে করে বিল গেটসের অধিকার আছে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া, এবং সে যদি এটা কাউকে নাও দেয় কারো কিছু বলার নাই, এটা তার ইচ্ছা মাত্র। ইভেন ওরা তো ডিস্ট্রিবিউশনকে ফোর্স লেবার মনে করে, যে আমি ডিস্ট্রিবিউটর হলে আমাকে মানে বাধ্য করা। হ্যাঁ, তো সেই জায়গাতে মার্কস এসে বললেন যে না, তুমি এটা পারো না। তা আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে সম্পর্ক প্রশ্ন, যে ওয়েস্ট থেকেই যত সব আইডিয়াগুলা একটা ফ্রেমওয়ার্কের ভিতরে তো এই জিনিসগুলো ইভলভ হয়েছে, সেখান থেকে আমরা দেখলাম এইদিকের ওয়েস্ট পুরোপুরি ক্যাপিটালিস্টিক একটা সোসাইটির দিকে চলে গেল, আর এদিকে আবার হচ্ছে কমিউনিজম এস্টাবলিশড হলো, অ্যান্ড দেন দুইয়ের সংঘাতে এখন পর্যন্ত তো ক্যাপিটালিস্ট। হ্যাঁ, মূলত সংঘাতটা কিন্তু ওয়েস্টার্ন কনফ্লিক্ট। আজকে সমাজতন্ত্রের সাথে যে পুঁজিবাদের যে মানে সংঘাত, এটা কিন্তু ওয়েস্ট ভার্সেস ওয়েস্ট, এটা কিন্তু ইস্ট ভার্সেস ওয়েস্ট না। কিন্তু যেটা হয়েছে, ইস্টে অনেক দরিদ্র দেশ থাকবার ফলে, এবং ওই অর্থে নর্থ অ্যান্ড সাউথ যদি আপনি হিসাব করেন, তাহলে সাউথে অনেক দরিদ্র দেশ থাকবার ফলে কমিউনিজম সেই সব দেশে গৃহীত হয়েছে। যেমন কিউবা কমিউনিজমকে নিয়েছে, দক্ষিণ আমেরিকার অনেক দেশে কমিউনিস্টরা অনেক ভালো করেছে, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, এইসব জায়গাতে কমিউনিস্টরা ভালো করেছে, বিভিন্ন সময় ক্ষমতা এসেছে, চলে গিয়েছে, এল সালভাদর, চিলি, এইসব জায়গাতে হয়েছে। তো এবং আমাদের এদিকে তো কিছু কিছু দেশে হয়েছে, চীন সবচেয়ে বড় উদাহরণ, এশিয়াতে রাশিয়ার পরে তো চীনই হচ্ছে আসলে সমাজতন্ত্রের উদাহরণ। তো আমার কাছে মনে হয়েছে যে মূলত কনফ্লিক্টটা ওয়েস্ট ভার্সেস ওয়েস্ট, যদি আপনি চিন্তা করেন পুঁজিবাদ এবং অন্য অন্য যে ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা, এটা পশ্চিম বনাম পশ্চিম। আর দর্শনের ক্ষেত্রে যদি সংঘাতের কথা বলেন, তাহলে আমাদের দর্শনকে আমরা আসলে প্রকৃত অর্থে সেইভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারি নাই। আমাদের এশীয় দর্শন কিংবা আমাদের পূর্বের যে দর্শন, বা আমাদের যে দর্শন অনেক মানবিক, অনেক মাটির কাছাকাছি, অনেক অনেক উদার, অনেক সাংস্কৃতিক, এবং ধর্মের সঙ্গে যার খুব একটা বিভেদ নাই, এই বিষয়গুলিকে আমরা তুলে ধরতে পারি নাই। আপনি দেখবেন যে আমরা বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরে আমাদের জাতিগোষ্ঠী, বাঙালি বলে শুধু বলবো না, পুরো এশিয়াতেই বহু জাতিগোষ্ঠী ঠিক আছে যাদের এরকম কোনো বৃহৎ সংঘাতের ভিতর দিয়ে যেতেই হয় নাই। এর কারণই হচ্ছে যে এই সংঘাতের প্রয়োজন হয়নি তাদের জীবনে, তাদের উন্নতির জন্য এই সামাজিক সংঘাত তৈরি করতে হয় নাই, বা এই দার্শনিক সংঘাত তৈরি করতে হয়নি। আপনি জাপানকে দেখেন, আপনি চীনকে দেখেন, আপনি সিঙ্গাপুরকে দেখেন, আপনি মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়াতে 3টা ধর্ম একসঙ্গে বসবাস করে, সিঙ্গাপুরে 3টা ধর্ম একসাথে বসবাস করে, একটা সাধারণ ঝগড়াঝাটি মারামারির ইতিহাস নেই। তো কেন হয়েছে এটা? আমাদের এই অঞ্চলে আমরা একাধিক ধর্ম বহুদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করেছি, অশান্তি ছিল না ওই অর্থে। কেন পেরেছি আমরা? আমাদের এখানে হরপ্পা মহেঞ্জোদারোর মতো সংস্কৃতি এবং সভ্যতা বিকশিত হয়েছে। সিন্ধু সভ্যতা অতি প্রাচীন সভ্যতা। আমাদের এইখানে বহু আগেই
আমাদের মানবিক চিন্তার প্রসার ঘটেছে। আমাদের ধর্মপ্রচার, এশিয়ার ধর্মপ্রচার সারা পৃথিবীর জন্য ধর্ম এনে দিয়েছেন, তাই না? আমাদের এব্রাহামিক ফেইথের পুরোটা এশিয়াতে সৃষ্টি, বুদ্ধিজম এশিয়াতে সৃষ্টি, সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের যে ধর্ম সেটা এশিয়াতেই সৃষ্ট। তো ধর্মের যে পীঠস্থান সেটা তো আমাদের এই ইস্ট, এবং ধর্ম তো একটা জীবন দর্শন। হ্যাঁ, এবং এই 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 যে জীবন দর্শন, এই যে ভালোভাবে বেঁচে থাকার জন্য যে জীবনকে একটা ন্যায়ভিত্তিক এবং এক ধরনের পুণ্যভিত্তিক, কারণ ধর্মে পুণ্যের বিষয়টি আছে যেটা এই দর্শনের ভিতর নাই। দর্শনে পাপ আর পুণ্য নাই, আসলে রাইট অ্যান্ড রং আছে, কিন্তু পুণ্য এবং পাপ নাই। এতক্ষণ পর্যন্ত যে দর্শনের আলাপ আমরা করলাম, কিন্তু এই যে পাপ এবং পুণ্য ভিত্তিক যে জীবন দর্শন, সেই জীবন দর্শনটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে নাই, বরং আমরা অনেক ক্ষেত্রে সেই জীবন দর্শন থেকে এনরিচড হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ইতিহাস, আমাদের শিক্ষা, আমাদের চিন্তা, আমাদের স্কুলগুলিতে আমরা এই আলোচনার কোনো জায়গায় রাখি নাই। আমি আপনাকে একটা খুব আমার অভিজ্ঞতা থেকে কথা বলি। একটা স্কুলে আমরা বাচ্চাদেরকে কখনো 1 ঘন্টা সময় দিই না পুরা সপ্তাহে, যে আসো আমরা একটু ভাবি, আসো আমরা সবাই মিলে একটু চিন্তা করি। আমরা তাদেরকে হোমওয়ার্ক দিই, সবই হচ্ছে বই নির্ভর। আমরা তাদেরকে কোনো চিন্তা নির্ভর হোমওয়ার্ক দিই না। আমরা আমাদের বাচ্চাদেরকে ভাবতে শিখাই না, চিন্তা করতে শিখাই না। তো যে সমাজে আপনি কোনো ছেলেকে ছোটবেলার থেকে 1 ঘন্টা চিন্তা করার সময় দেন নাই, বলেন নাই যে তুমি চিন্তা করতে পারো, চিন্তাও একটা কাজ, সেই সমাজে কোনো দার্শনিক জন্মাবে? কোনো বাঙালি দার্শনিক নাই তো। দর্শন গ্রন্থ অনুবাদ করে বাংলাদেশে দার্শনিক হয়েছে। আমাদের দেশে যে বড় বড় দার্শনিকদের নাম শুনবেন, সব দর্শন শাস্ত্রের অনুবাদক, নাইলে দর্শন শাস্ত্রের শিক্ষক। এরা কেউ দার্শনিক না তো। দার্শনিক হচ্ছে একটা নতুন চিন্তার জন্ম দিবেন। হ্যাঁ, অমুক দার্শনিক আমরা শুনি, কিন্তু আমি নাম বলতে চাই না, বড় বড় দার্শনিকদের নাম বেশ লেখা হয়। এই দার্শনিকরা তো কেউ দার্শনিক না। এরা সবাই দর্শন শাস্ত্র পড়িয়েছেন। এই কান্ট, হেগেল, এই শোপেনহাওয়ার, তাই না, এই ডেকার্ত, এই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল পড়িয়ে তারা দার্শনিক। শিক্ষক কি দার্শনিক নাকি? দার্শনিক হচ্ছেন যিনি দর্শন চিন্তা করেন, যিনি নতুন চিন্তা সৃজন করেন, যিনি নতুন দর্শন ভাবনায় মানুষকে উদ্বুদ্ধ করেন। তো সেই দার্শনিক আমাদের বাংলাদেশে কে? এই ভারতে কে? গোটা ভারতে কে আপনি বলেন? আপনি সমসাময়িক সময় আপনি খুঁজে পাবেন না, গত 100 বছরে খুঁজে পাবেন না। বাট এটা তো মানে আমরাই তো এগিয়েছিলাম, বাট হচ্ছে ওয়েস্টের বলতে পারেন আমাদের শিক্ষা ব্যবস্থা, ডমিনেন্সের কারণে হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে যখন আমরা সম্পূর্ণভাবে পশ্চিমা ভাবধারাতে মেনে নিয়েছি, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের কোনো অস্তিত্ব নাই। আমরা যে শিক্ষা এখন শিক্ষিত হই, এটা হচ্ছে চাকর তৈরির শিক্ষা, যেখানে আমাকে তৈরি করা হয় যে তুমি কি কোথায় চাকরি করতে যাবে, মিডল ইস্টে নাকি আমেরিকায় নাকি ইংল্যান্ডে, তুমি কত ডলার ফেরত পাঠাবে রে বাবা। এইটা হচ্ছে আমাদের শিক্ষার উদ্দেশ্য। আজকে যে স্কিল ভিত্তিক শিক্ষার কথা আমরা শুনছি, সেই স্কিলে কোথাও কেউ আমাকে পাট শিল্প শিখতে বলে না, আমাকে শুধু কোডিং শিখতে বলে। আমি কিন্তু কোডিংয়ের বিপরীতে না, কিন্তু আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করা হয় যে শিক্ষা করলে আমি পশ্চিমের কোনো অফিসের চাকর বাকর হয়ে এখানে অনলাইনে আমি ফ্রিল্যান্সার হব। একটা বিরাট কৃতিত্বের ব্যাপার যে আপনি ফ্রিল্যান্সার হতে পেরেছেন। অবশ্যই কৃতিত্বের ব্যাপার, আপনি আয় করছেন, আপনি দেশের জন্য অনেক মঙ্গল করছেন, আপনি কিছু শিখেছেন, আমি তাতে কোনো বিরোধ নাই। কিন্তু এর পাশাপাশি আমার শিক্ষাটা কই? এমন কোন শিক্ষা আছে যে শিক্ষায় আমার শিক্ষা, যে শিক্ষাটা আমার সমাজ থেকে উদ্ভূত, আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার রাজনীতি, আমার ইতিহাসের উপর আমার শিক্ষা, সেই শিক্ষাটা কোথায়? তাই না? সেই শিক্ষা কিন্তু আমার শিক্ষাতে অনুপস্থিত। এবং আমাদের স্কুলগুলিতে বই পড়তে উদ্বুদ্ধ করে না। আমাদের প্রত্যেকটা স্কুলে বলা হয় আউট বই পড়িস না। আউট বই কি আর ইন বই? আউট বই কি জিনিস? আউট বই মানে হচ্ছে টেক্সট বুক বোর্ডের বাইরে যে বইগুলো প্রকাশিত হয়। পৃথিবীর সমস্ত বই তার মানে আউট বই। টেক্সট বুক বোর্ডের এই 10-12টা বই ছাড়া আমাদের শিক্ষার্থীদের কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডার হচ্ছে আউট। অথচ ওই বইগুলা ইন হওয়ার কথা। লেখাপড়া তো শেখায় আমাকে পড়তে, লিখতে, বুঝতে, ভাবতে শেখানোর জন্য, আমি যাতে এই বইয়ের অর্থ উদ্ধার করতে পারি, পাঠ উদ্ধার করতে পারি। কিন্তু আমাদের লেখাপড়া আমাদেরকে শেখানো হয় ডিগ্রি, নাম্বার, জিপিএ 5, একটা ভালো চাকরি, সেই চাকরিতে যদি ঘুষ পাওয়া যায় তাহলে সেটা আরেকটু ভালো চাকরি, এবং যে চাকরিতে ঘুষ বেশি আছে আমাদের সমাজ মনে করে যে সেই চাকরিটা হচ্ছে একটা ভালো চাকরি, কারণ এখানে পাওয়ারও আছে, টাকাও আছে। এই জন্য আপনি দেখবেন দেশের মেধাবী ছেলেমেয়েরা বিশেষ পরীক্ষায় যেগুলাতে প্রথম চয়েস দেয়, সেগুলোতে কেন প্রথম চয়েস দেয়? এই কারণ সবাই জানে কেন দেয়। হয় সেখানে ক্ষমতা আছে, নাহলে সেখানে টাকা আছে।
আমি কথাগুলো সরাসরি বলতে পারি এই জন্য যে আমি মনে করি যে এমন একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি যে বয়সে এই কথাগুলো আমাদের বলা দরকার, না হলে এই সমাজ তো কখনো পরিবর্তিত হবে না। এখন আমাদের স্কুলগুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভাবতে শিখাই না, আমরা বাইরের বই হাতে দিই না। আমরা আমাদের বাবা মায়েদের এত ছবি আপনি ফেসবুকে দেখবেন, কোনো ছেলে মেয়ে একটা ছবি দেয় না যে আমার বাবা আমাকে এই বইটা কিনে দিয়েছেন, আমার মা আমাকে এই বইটা কিনে দিয়েছেন, আমি আজকে এই বইটা কিনেছি। আপনি খাবারের ছবি দেখবেন, কাপড়ের ছবি দেখবেন, ফোনের ছবি দেখবেন, টাকার ছবি দেখবেন, বেড়াতে যাওয়ার ছবি দেখবেন, চিংড়ি মাছের ছবি দেখবেন, কিন্তু আপনি একটা বইয়ের ছবি দেখবেন না। এবং দুঃখের বিষয়, আজকে আমি একটা ব্যক্তিগত দুঃখ আপনার সাথে শেয়ার করি, আমি কিছু বইয়ের ছবি আমি প্রায় দিই, আমি কিন্তু ইচ্ছা করে দিই যে দেখো আমি বই পড়ি, তুমি চাইলে বই পড়তে পারো। আমাকে একজন শিক্ষিত স্কুল টিচার, যিনি এক বড় লোকের স্ত্রী, উনি আমাকে লিখেছেন বইয়ের ছবি দেখানোর কি আছে, এরকম বই সবাই কিনে। কিন্তু সেই ভদ্রমহিলা প্রত্যেকদিন তার খাবার টেবিলের ছবি পোস্ট করেন, এবং সেই খাবার টেবিলে কত লাখ লাখ টাকার চিংড়ি মাছ ভাজা হচ্ছে আমি কিন্তু জানি। কিন্তু আমি কিন্তু এটা জানি না যে ওনার বইয়ের শেলফে কি বই আছে। বইয়ের শেলফে কি বই আছে এটা দেখানো অপরাধ, আর চিংড়ি মাছের ছবি দেওয়া ঠিক আছে? তো যে সমাজ এই চিংড়ি মাছের ছবি, লবস্টার থার্মিডরের ছবিকে মনে করে এই ইয়স্টেন গার্ডেনের বইয়ের চাইতে বেশি দামি, সেই সমাজের কাছে আপনি কি আশা করতে পারেন? আপনি কিচ্ছু আশা করতে পারেন না। এবং আপনি আজকে যে কাজটা করছেন, রকমারি থেকে মানুষজনকে বই পড়ানোর চেষ্টা করছেন, এটা একটা আপহিল টাস্ক, এটা হচ্ছে একটা ক্লাইম্বিং টাস্ক। এটা অনেক নিচে থেকে শুরু করে আপনাকে ওই জায়গাতে যেতে হচ্ছে, আপনি বই বিক্রি করার জন্য হিমশিম খাইতে হয়। আজকে আপনি এইখানে বসে, আমি এখন বলতে পারি, আপনি এখানে বসে আপনি আইফোন বিক্রির চেষ্টা করেন, আপনি 1 লক্ষ আইফোন বিক্রি করে ফেলতে পারবেন এই মুহূর্তে, খালি 10,000 টাকা ডিসকাউন্ট দেন। কিন্তু আপনি ডিসকাউন্ট দিয়ে বই বেচতে পারেন না। কেন? কারণ যে ছেলেটা আমার এখানে লেখাপড়া শিখেছে, সে বই কিনতে শিখে নাই, সে আইফোন কিনতে শিখেছে। আইফোন কিনে কোনো অন্যায় না, কিন্তু বাবারে 2টা বই কিনে তুই যে তোর বাড়িতে রেখেছিস, এটা দেখানো কি খুব কঠিন? আজকাল মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে উল্টা করে ছবি তোলে, কারণ আইফোনের লেন্স কয়টা এটা দেখা গেলে বোঝা যায় যে আইফোন 12 না 13। তো এই কথাগুলি আমাদেরকে বলতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা বলবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পুরো 1 ঘন্টার আলোচনা অর্থহীন। এটা হচ্ছে একটা মিনিংলেস জব। কেন? কারণ এটার মিনিং বোঝার মতো মানুষ সমাজে কমে যাচ্ছে। তাই আজকে আমাদের লড়াই কিন্তু মানুষ তৈরি করা। টাকা থাকলে আইফোন সবাই কিনতে পারে, কিন্তু এই বইটা বুঝতে গেলে আপনাকে আরো অন্তত 10টা বই পড়া থাকতে হবে, অথবা এই সফির মতো 14 বছর বয়সের একটা মেয়ে হয়ে ওই মেয়েটার মন দিয়ে এই বইটা পড়তে হবে। এবং এইটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে যে সমাজ ও উন্নয়ন নিয়ে গর্ব করি না, এই সমাজ ও উন্নয়ন নিয়ে গর্ব করার মতো কোনো কিছু নাই। কারণ এই যে বিরাট রেলগাড়ি, এই যে বিরাট সেতু, এই সবই অর্থহীন যখন আমি সেতুর উপর দাঁড়িয়ে আমি কি কুকর্ম করেছি সেটা পৃথিবী দেখেছে তো, তাই না? এটাকে আমরা ঢেকে রাখতে পেরেছি। তো আজকের সমাজের বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করা। যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও মেধাভিত্তিক সমাজ তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, আইফোন কোনো কাজে লাগবে না। তো সোহাগ, আমি এই কথাটা আমি একদমই এটা বলেছি এই জন্য যে এই কথাগুলো বলা দরকার, এবং আমার মনে হয়েছে যে এই অনুষ্ঠানটা যারা দেখে, তারা যেহেতু এই মিনিংলেস কথাবার্তা দেখবে এতক্ষণ ধরে, আমার মনে হয় তারা এই কথাগুলোর অর্থ বুঝবে। না, এই জন্য আমি আর কোনো কনক্লুডিং কোয়েশ্চেন করলাম না, এই জন্য আমি খুব আনইন্টারাপ্টেড হয়েছে আপনার লাস্ট কথাগুলো শুনলাম, বিকজ আমি এটা বুঝতে পারতেছি ইউ আর স্পিকিং ফ্রম ইউর হার্ট। সো এই জন্য আমার আর কোনো সম্পূরক প্রশ্ন নাই, এখানেই আমরা শেষ করতে চাই। সো আমরা আমাদের এই বইয়ের প্রোগ্রামগুলো অনেক লম্বা করি, 1 ঘন্টা, মানে এটা তো মানুষের লেন্থ দেখলেই আমি জানি মেজরিটি মানুষ দেখবে না, তাহলে আমরা এত লম্বা কেন করি? ওয়ারাজ আমি যদি 3 মিনিটের টোটকা ভিডিও করতাম, ডেফিনেটলি দেয়ার শুড বি কুড বি মোর ভিউ। সো ঠিক আছে, 3 মিনিটের ভিডিও যারা করছে তারা খারাপ করছে না, দ্যাট ইজ ওকে। বাট আমাদের একটা গ্রুপ অফ পিপলকে অন্তত আমরা চাই ইনফ্লুয়েন্স করতে, যারা একটু চিন্তার গভীরে ঢুকবে। বিশেষ করে আজকের বইটা বিশেষ করে একটু ডিফিকাল্ট বই, একটু গভীরতায় যাওয়ার একটা অভ্যাস থাকার বিষয় এখানে আছে। সো এবং অন্য পর্বগুলোতেও আমি যতটুকু নোট না নিয়ে, আজকে কিন্তু আমি একটু সিরিয়াসলি নোট নিয়েছি কোয়েশ্চেন করার। আর আমি একদমই অপ্রস্তুত অবস্থায় এসেছি, কারণ আমি চেয়েছি যে আমি যতটুকু জানি বা যতটুকু স্মৃতি, অতটুকু থেকে কথা না 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 সেটা তো আমি একদমই। তবে বইটা আমার খুব প্রিয়, এই বইটা আমাকে গিফট করেছিলেন আমার চাচা, তারপর আমি বইটা হারিয়ে ফেলি, তারপর আমাকে বইটা কিনে দিয়েছিলেন আমার স্ত্রী, এবং সফির জগৎ নামে বইটার একটা অনুবাদ আছে, খুব সুন্দর অনুবাদ আছে, এবং অনুবাদটা খুব সুন্দর। যারা ইংরেজিটা বুঝবেন না তারা, আমার চাচার নাম খোকন, তো চাচা খুব ভালো বই পড়েন, ওনার অনেক বই উনি আমাকে দিয়েছেন উপহার হিসেবে। আমার কাছে মনে হয় যে এই যে চাচা তার ভাইয়ের ছেলের হাতে একটা বই তুলে দেয়, বাবা তার মেয়ের হাতে একটা বই তুলে দেয়,
বন্ধু তার বন্ধুকে একটা বই উপহার দেয়, এই সংস্কৃতিটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এবং আমরা উপহার হিসেবে বইকে আর খুব গুরুত্বপূর্ণ উপহার বলে মনে করি না। এইগুলিকে ফেরত আনতে হবে। উন্নত সমাজ মানে অর্থভিত্তিক সমাজ না, উন্নত সমাজ মানে একটা অর্থপূর্ণ সমাজ এবং একটা মিনিংফুল সোসাইটি। বই ছাড়া হতে পারে না সোহাগ। আমার খুব ভালো লেগেছে আজকে যে আপনার এখানে লাভ হয় না লস হয় আমি তা জানি না, কিন্তু আপনি বইয়ের সওদা করেন, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে আপনি বই বিক্রি করেন এবং সব ধরনের বই বিক্রি করেন। ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের সাথে বইয়ের কোনো সম্পর্ক নাই, কারণ বই যিনি লেখেন তিনি লেখেন, আমি তো শুধু বিক্রি করছি। বইয়ের প্রকাশকের সাথেও লেখকের ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা এমন একটা কুপমণ্ডক সমাজ তৈরি করেছি যেখানে লেখক আক্রান্ত হয়, প্রকাশক আক্রান্ত হয়, বিক্রেতা আক্রান্ত হয়। আমি ইন্টারনেটে আপনাকেও ট্রল হতে দেখেছি, নিয়মিত হন। এই যে নির্দয় সমাজ, এই সমাজ তৈরি হয়েছে কারণ আমাদের দেশের মানুষ বই পড়ে না, আমাদের দেশের মানুষ বই ভালোবাসে না, আমাদের দেশে আপনি বই খুঁজে পাবেন না। আর আজকে যে পশ্চিমা সমাজ নিয়ে আমরা এত কথা বলেছি, এই সমাজের যে আজকে এই শ্রেষ্ঠত্বের জায়গায় কিংবা তারা যে শাসকের জায়গায় বসেছেন, এটার পেছনে কিন্তু বই, বুদ্ধিভিত্তিক চর্চা। এবং এই বই না শুধু, তাদের প্রত্যেকটা কমিউনিটিতে কিছু থাকুক আর না থাকুক লাইব্রেরি আছে এবং মানুষকে তারা পড়তে শিখিয়েছে। এবং এই জন্য সব বিশ্ববিদ্যালয় তাদের কাছে, সব আবিষ্কার তাদের কাছে, সব পুরস্কার তাদের কাছে, বিজ্ঞানীরা তাদের কাছে। আমাদের এখানে যে ছেলে মেয়েটা ভালো পড়াশোনা শিখে তাদের কাছে চলে যায়। আমার কাছে মাঝে মাঝে আমি হতাশ হই, কিন্তু আবার এটাও ভাবি যে পরাজিত হতে আসলে মানুষ জন্মায়নি, মানুষ বিজয়ী হতেই জন্মেছে। ফলে আজকে যে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই অন্ধকার দূর হবে, কিন্তু কবে দূর হবে আমরা জানি না। কিন্তু প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত যে সে নিজে একটা মোমবাতি এবং সে আলো জ্বালাতেই জন্মেছে, সে অন্ধকারের জন্য জন্মায়নি। তো আমি খুবই ছোট মানুষ, কিন্তু আমি মনে করি যে আমি একটা ছোট্ট প্রদীপ, আপনি একটা ছোট্ট প্রদীপ, এবং আমরা আসলে যতটুকু জায়গায় থাকি অতটুকু জায়গায় আলো জ্বালানোটাই আমাদের কাজ। আপনি সেটা করছেন। না, আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে অল্প করে চেষ্টা করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা দর্শকদের উদ্দেশ্যে আমাদের লাস্ট যেটা আমাদের ঘোষণা, সেটা হচ্ছে প্রত্যেক পর্বের মতোই আজকের পর্বেও আমরা এই টোটাল আলোচনা যেটা করলাম, এখান থেকে আপনাদের যেটা টেক, মানে পুরো আলোচনা থেকে কিছু কি পয়েন্ট যেটা আপনি এখান থেকে নিলেন, সেটা সামারি করে আমাদের পয়েন্ট বা কমেন্টসে লিখবেন এবং সেখান থেকে আমরা অন্তত 3 জনকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ, যাতে আপনারা এই পুরো আলোচনাটাকে আপনাদের মতো করে অ্যাবজর্ভ করেন। তো সবাই ভালো থাকবেন। আর আমরা যেভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের এই দেশটাকে সামনে নেওয়ার জন্য, আর যার জন্য দরকার আমাদের এমন কিছু মানুষ যারা চিন্তার গভীরতায় যাবে, যারা নতুন কিছু বিনির্মাণ করবে, সেই যাত্রায় আপনারাও শরীক হবেন, এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।